তো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, যেটা আমাদের সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইউনিট, বা শিক্ষায় রাশিবিজ্ঞান। এই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করবো 10 নম্বর ইউনিট। ঠিক আছে, তো বেসিক্যালি আজকে এই যে প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই কি কি আছে। তো আমরা একটা যে ডেমো ক্লাস দিয়েছিলাম, মানে ফ্রি ক্লাসগুলো দিয়েছিলাম, তার সেখানে আমরা এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স এর একটা মানে ওভারঅল ভিউ নিয়ে আলোচনা করেছিলাম, যে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স বলতে কি বুঝি, তার ইম্পর্টেন্স কোথায়, গুরুত্ব কোথায়, স্ট্যাটিস্টিক্সকে আমরা কভাগে ভাগ করি, কি কি ভাগে ভাগ করি, মিন মিডিয়ান মোড বলতে কি বুঝি, স্ট্যান্ডার্ড ডিভিশন, রেঞ্জ, এসডি, এগুলো জাস্ট একটা উপরে উপরে আমরা বেসিক্যালি এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এখন আমাদের এই এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স এর আমরা আজকে এর এর মানে ওই প্রথম ক্লাসটার পর থেকে আজকে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলোর দিকে যাব। তার আগে সিলেবাসটা দেখো, এখানে প্রথমে বলা হয়েছে নিড ফর স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজনীয়তা কোথায় সেটা আমাদের জানতে হবে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলতে কি বুঝি সেটা আমাদের জানতে হবে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডেটা, ডেটাগুলোকে গ্রাফের মাধ্যমে যে প্রেজেন্টেশন করা হয় সেগুলো সম্পর্কে জানতে হবে, যার মধ্যে পাই চার্ট, বার গ্রাফ, হিস্টোগ্রাফ, ফ্রিকোয়েন্সি, পলিগন, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে, সেগুলো আমরা জানবো। তার সঙ্গে স্ট্যাটিস্টিক্সের যে মেজারমেন্টের যে দুটো টাইপস, যার মধ্যে সেন্ট্রাল টেন্ডেন্সি আর মেজারমেন্ট অফ ভেরিয়েবিলিটি গুরুত্বপূর্ণ। তো এই মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে কি বুঝি, তার মধ্যে কি কি পড়ে, যার মধ্যে আমরা জানি যে মিন মিডিয়ান মোড হচ্ছে মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে পড়ে। হ্যাঁ, মেজারমেন্ট অফ ভেরিয়েবিলিটি, বিষমতার পরিমাণ, এই বিষমতার পরিমাণের মধ্যে রেঞ্জ, এসডি, স্ট্যান্ডার্ড ডিভিশন, এভারেজ ডিভিশন, কোয়ার্টাইল ডিভিশন, এগুলো হচ্ছে এর মধ্যে পড়ে। এটা হচ্ছে আমাদের পার্ট 1। বেসিক্যালি এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর নর্মাল পার্ট। তারপরে আরেকটা অ্যাডভান্স লেভেলের পার্ট আছে, সেটা হচ্ছে নর্মাল প্রবাবিলিটি কার্ভ অ্যান্ড ইটস প্রপার্টিজ অ্যান্ড ইউজ। অর্থাৎ নর্মাল প্রবাবিলিটি কার্ভ বা এনপিসি বলতে কি বুঝি, তার কি কি বৈশিষ্ট্য আছে, কোথায় কোথায় ইউজ হয়। কাটোশেষ, স্কুইনেস কাটোশেষ বলতে কি বুঝি সেগুলো আমাদের জানতে হবে। পার্সেন্টাইল র্যাঙ্ক, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এছাড়াও দেখবো ডাইভার্টেড স্কোর, মানে স্ট্যান্ডার্ড স্কোর যাকে বলি, টি টেস্ট, জেড টেস্ট, এগুলো সেগুলো আমরা দেখবো। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বাই র্যাঙ্ক ডিফারেন্স অ্যান্ড প্রোডাক্ট মুভমেন্ট মেথড, অর্থাৎ প্রোডাক্ট মুভমেন্ট মেথড এবং র্যাঙ্ক ডিফারেন্স, মানে র্যাঙ্ক ডিফারেন্স মেথড এবং প্রোডাক্ট মুভমেন্ট মেথড, এই দুটোর মাধ্যমে আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কিভাবে বার করি, সেই সমস্ত বিষয়গুলো দেখবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা সামগ্রিক মানে সিলেবাসের 10 নম্বর ইউনিটের মানে যা যা আছে আমাদের সিলেবাসের মধ্যে আর কি। তো বেসিক্যালি দেখো, ওই যখন তোমরা পরীক্ষা দেবে, পরীক্ষায় কিন্তু তোমাদের ডাইরেক্ট ম্যাথ করতে বলবে না, ডাইরেক্ট বলবে না যে মানে মিন বের করো, মিন হয়তো মিন দেওয়া থাকবে, এসডি দেওয়া থাকবে, তার উপর বেস করে কিছু অ্যান্সার করতে হবে। কিন্তু তুমি যদি ম্যাথমেটিক্যাল ম্যাথ গুলো না বোঝো, একদম সঠিকভাবে না বোঝো, পাই টু পাই বিষয়গুলোকে না বোঝো, তাহলে কিন্তু ওই এই প্রশ্নের সঠিক অ্যান্সার করতে পারবে না। এটাই সমস্যা আছে। তো বেসিক্যালি এই যে ইউনিটটা আমরা মানে বাংলাতেই করাবো, কারণ স্ট্যাটিস্টিকের বিষয় এখানে আমাদের যা আছে সেগুলোই জানতে হবে। এর মানে এই নয় যে একটু বিশাল অ্যাডভান্স লেভেলে জানতে হবে বা এরকম নয়, বেসিক্যালি বিষয়গুলো ভালো করে আমাদের বুঝতে হবে। তো আমরা বাংলাতে এই বিষয়গুলো আজকের ক্লাসে দেখবো। তো তোমাদের কাছে যে বইগুলোর রেফারেন্স আমি বলেছিলাম, সেক্ষেত্রে তোমরা পরিমাপ ও মূল্যায়নের ক্ষেত্রে রীতা সোমের একটা বই আছে, যেটা হচ্ছে প্রফেসর বিজন সরকার, কল্যাণ ইউনিভার্সিটির, উনি ওটার সম্পাদনা করেছেন। সেটা দেখতে পারো। আইলি পাবলিশার্সের গবেষণা পদ্ধতি, দেবাশিস পালের মানে গবেষণার পদ্ধতি ও রাশিবিজ্ঞানের কৌশল, সেটা দেখতে পারো। এবং আমাদের সুশীল রায়ের যে মূল্যায়ন ও পরিমাপ কৌশল, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো আগের ক্লাসে আমরা কিছুগুলো বিষয় আলোচনা করেছিলাম, যে স্ট্যাটিস্টিক্স কি, স্ট্যাটিস্টিক্স এর বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়গুলো আলোচনা করেছিলাম, সেটা আছে দেখবে। এবং তার সঙ্গে এখানে কিছু বিষয়, এখানে এই পিপি মানে জাস্ট বইয়েরই ছবি তোলা, সেখান থেকে কিছু বিষয় আমরা আলোচনা করছি, তারপরে স্ট্যাটিস্টিক্সে চলে যাচ্ছি। তো এখানে বলছে যে অধ্যাপক গডফ্রেড অ্যাকেনওয়াল, ইনি হচ্ছে প্রথম পরিসংখ্যানের ধারণাটি ব্যবহার করেন। ঠিক আছে, রাষ্ট্রসমূহের রাষ্ট্রনীতি হিসেবে। ঠিক আছে, এই পরিসংখ্যান মানে সাইন্টিফিক আধুনিক যুগে আর কি। ঠিক আছে, এর আগে ধরো আমাদের মৌর্য যুগে, এখানে আছে দেখো, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে পরিসংখ্যানটা বা রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স ইউজ হয় মৌর্য সাম্রাজ্যের শাসনকাল পরে সময়, যেখানে কৌটিল্যের যে অর্থশাস্ত্র, সেখানে আমরা স্ট্যাটিস্টিক্স এর পাই। মোগল আমলের ক্ষেত্রে তুজুকি, বাবরি, আইনি আকবরী, সেখানেও বিভিন্ন রকম পরিসংখ্যানগত দলিল পাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে যদি দেখি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আমাদের মানে ভূমি কর নিত, রাজস্ব আদায় করতো, কর আদায় করতো, তার একটা রিপোর্ট প্রথম 1877 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার স্ট্যাটিস্টিক্যাল
কাউন্ট অফ বেঙ্গল প্রকাশ করে। কত? 1877 খ্রিস্টাব্দে। আর 1880 খ্রিস্টাব্দে স্ট্যাটিস্টিক্স অফ ব্রিটিশ ইন্ডিয়া এটাতে প্রকাশিত হয়। এখানে আমাদের রাজস্ব, অর্থ, কর এইসব বিষয় সম্পর্কিত স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা হয়। ঠিক আছে। এবং পরবর্তীকালে 1881 সাল থেকে 1881 খ্রিস্টাব্দ থেকে আমাদের রাশি বিজ্ঞান কোথায়? জনগণনার কাজে, মানে সেন্সাস সার্ভের কাজে ক্ষেত্রে রাশি বিজ্ঞানটা আমাদের ব্যবহার শুরু হয়। এরপরে যদি আমাদের ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের দিকে দেখি, মানে যেহেতু ইংরেজ শাসনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হতো, তো আধুনিক সমস্ত বিষয়গুলো ওয়েস্ট বেঙ্গল থেকে বেশিরভাগ শুরু হয়, মানে প্রতিষ্ঠানগুলো মানে যে প্রতিষ্ঠানগুলো যেরকম ক্যালকাটা ইউনিভার্সিটি হচ্ছে মানে সব প্রথম তৈরি হয় আর কি আধুনিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে। তো এর এর এই 1930 খ্রিস্টাব্দে প্রথম অধ্যাপক পি.সি. মোহানবিস এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পি.এন. ব্যানার্জি এবং অধ্যাপক আর.এন. সেন, এই তিনজনের যৌথ উদ্যোগে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন, ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন গড়ে তোলা। 1941 সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্সকে স্নাতকোত্তর বিষয় মানে এমএ বা এমএসসি সাবজেক্ট হিসেবে পড়ানো হয়, মাস্টার লেভেলে পড়ানো হয়। ঠিক আছে। এবং বেসিক্যালি 1950 সালে শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের স্ট্যাটিস্টিক্স এই সময় দিক থেকে আমাদের বিষয়গুলো চলে। ঠিক আছে। তো এই হচ্ছে একটা বিষয় যে আমরা স্ট্যাটিস্টিক্সের বিষয়, এখানে এই চারটা খুব গুরুত্বপূর্ণ। দেখো যে স্ট্যাটিস্টিক্সের মধ্যে আমরা কি কি জানবো? আমরা পরিসংখ্যান বিভাজন জানবো, আমরা লেখচিত্র উপার্জন মানে লেখচিত্র কিভাবে তৈরি করতে হয়, বার গ্রাফ, প্রাইগ্রাফ, আয়তলেখ, পরিসংখ্যা বহুভুজ, যাকে আমরা ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি পলিগন বলছি, ওজাইভ, কেন্দ্রীয় প্রবণতা যাকে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বললাম, সেখানে গড়, মধ্যমান, ভূমিষ্ঠক মানে মোট যাকে আমরা বলছি, সেগুলো আলোচনা করব। বিষমতার পরিমাণ মানে মেজারমেন্ট অফ ভেরিয়েবিলিটি যেটাকে বললাম, তার মধ্যে প্রসার বা রেঞ্জ, গড় বিচ্যুতি মানে এভারেজ ডিভিয়েশন, সাম্যক বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, চতুর্থাংশ বিচ্যুতি মানে আমরা যাকে কোয়ার্টাইল ডিভিয়েশন বলছি। এছাড়া আমরা কোরিলেশন সম্পর্কে আলোচনা করব, ধনাত্মক কোরিলেশন, ঋণাত্মক কোরিলেশন, শূন্য কোরিলেশন বা জিরো কোরিলেশন কাকে বলি, প্রোডাক্ট মুভমেন্ট, র্যাঙ্ক ডিফারেন্স এবং অন্যান্য বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। তো প্রথমত দেখো, স্ট্যাটিস্টিক্স এর সম্পর্কে জানতে গেলে আমাদের কিন্তু আর এগুলো আছে, আমাদের স্ট্যাটিস্টিক্স এর সম্পর্কে জানতে গেলে আমাদের কিন্তু কতগুলো বিষয় প্রয়োজন হয়। প্রথমত হচ্ছে স্ট্যাটিস্টিক্সে আমাদের কি প্রয়োজন হয়? ডেটা বা তথ্য। কি? ডেটা বা তথ্য লাগে, স্কোর লাগে, তাই তো? স্কোর বা ডেটা বা তথ্য লাগে। তো এই ডেটা কালেকশনের মানে ডেটা মানে কি? এই ধরো আমি বললাম আমার এখানে 30 জন আছো বা 35 জন ক্লাস করছো, এদের উপর আমি একটা টেস্ট করলাম, কেউ 20 পেয়েছো, কেউ 40 পেয়েছো, কেউ 80 পেয়েছো, কেউ 100 পেয়েছো। এই যে আমি এই যে বিষয়গুলো উপস্থাপন করছি, এই যে নাম্বার, এগুলোকেই বেসিক্যালি বলা হয় ডেটা। তো ডেটা ছাড়া স্ট্যাটিস্টিক্স বা রাশি বিজ্ঞানের কাজ কিন্তু হতে পারে না। ঠিক আছে। তো এইবারে এই ডেটা বা যাকে আমরা ডেটাগুলোকে ভেরিয়েবল বলি, ভ্যারি করে বলে, ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল মানে হচ্ছে চলক। ঠিক আছে। এই টার্মগুলো একটু দেখে রাখো। মানে চলক, চলক মানে ডেটা বা স্কোর বলি আমরা একে। তো চলক বা ভেরিয়েবল মানে যেটা ভ্যারি করে, চেঞ্জ হয়, যেরকম তোমার পরীক্ষার নাম্বার, তোমার এজ, তোমার ওয়েট। তো এই যে ডেটা বা ভেরিয়েবল বললাম, ঠিক আছে, যাকে আমরা চলক বলছি এখানে আছে, তো সেখানে তাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক বা ডিসক্রিট ভেরিয়েবল, এবং অবিচ্ছিন্ন চল বা কন্টিনিউয়াস ভেরিয়েবল। বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন। ডিসক্রিট মানে কি? ডিসক্রিট মানে হচ্ছে বিচ্ছিন্ন। এর উদাহরণ কি হতে পারে? বিচ্ছিন্ন ভেরিয়েবল বা ডিসক্রিট ভেরিয়েবল বা বিচ্ছিন্ন চলের উদাহরণ কি হতে পারে? আমি যদি বলি এখানে আমার কতজন স্টুডেন্ট ক্লাস করছে, তাহলে এর আনসার কি হবে? 40 জন, 35 জন, 36 জন। তোমাকে দেখো এখানে পূর্ণ সংখ্যায় অ্যান্সার দিতে হচ্ছে, তাই না? তুমি এখানে বলতে পারবে যে 40.15 জন ক্লাস করছে বা 40.5 জন ক্লাস করছে, বলতে পারবে? বলতে পারবে না। অর্থাৎ আমাদের এই যে মানুষের সংখ্যা, কিছু ভেরিয়েবল থাকে বা কিছু চলক থাকে, কিছু ডেটা থাকে, যেই ডেটাগুলোকে আমরা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি না, সেটা হচ্ছে সম্পূর্ণ অংশে থাকে। ঠিক আছে। যেরকম আমাদের মানুষের সংখ্যা, একটা গ্রামে ধরো গাড়ির সংখ্যা, সাইকেলের সংখ্যা, মোবাইলের সংখ্যা, আমি বলতে পারবো যে ধরো 5টা স্মার্টফোন আছে, তার সঙ্গে একটা ছোট কিপ্যাড ফোন আছে, আমি বলবো 5.5টা ফোন আছে? 5.5টা ফোন আছে বলতে পারবো? আমি কিন্তু বলবো 6টা ফোন আছে। তো এইগুলো হচ্ছে কি ডিসক্রিট ভেরিয়েবল মানে কি বিচ্ছিন্ন চলরাশি। বুঝতে পারলাম এই বিচ্ছিন্ন চলরাশিটা? এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো থেকে আসে মানে এরপরে পরে আমরা যাবো। বুঝতে পারলাম তো? বিচ্ছিন্ন চল বলতে কি বুঝি? মানে বিচ্ছিন্ন মানে গ্যাপ আছে,
একজন, দুজন, দেখো এখানে একটা গ্যাপ, তিনজন গ্যাপ আছে, চারজন, মানে সবাই আলাদা আলাদা, সবাই পার্থক্য, বিচ্ছিন্ন, সবাই কিন্তু বিচ্ছিন্ন, ঠিক আছে, আলাদা আলাদা। এই জন্য এটাকে বিচ্ছিন্ন চলরাশি বা ডিসক্রিট ভেরিয়েবল বলা হচ্ছে। বুঝতে পারলাম এটা? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। রেসপন্স করবে। এরপর হচ্ছে অবিচ্ছিন্ন চলরাশি বা কন্টিনিউয়াস ভেরিয়েবল। কন্টিনিউয়াস ভেরিয়েবল কিরকম? যেখানে কোনো গ্যাপ থাকে না। এখানে মেবি ছবি আসে, এই 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 যে স্কেল, এই স্কেলটা দেখো, তোমরা সবাই সেন্টিমিটার স্কেল ইউজ করেছো। এখানে ওয়ান্স তোমাকে যদি বলা হয় একটা 5.5 সেন্টিমিটারের সরল রেখা আঁকো, তুমি আঁকতে পারবে তো? আঁকতে পারবে তো? পারবে। কারণ দেখো আমি তখন কিন্তু বলতে পারবো যেটা 5.7 কিলোমিটার রাস্তা, 5.9 কিলোমিটার রাস্তা, 5.5 কিলোমিটার রাস্তা। তাহলে এখানে 1 আর 2 এর মধ্যে আবার কিন্তু এ আছে। ধরো আমি বললাম 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এইটা কিন্তু কন্টিনিউয়াস চলে। কেন? এই 1 ঘন্টার মধ্যে 3rd মিনিট আছে, 3rd মিনিটগুলোর মধ্যে আবার সেকেন্ড আছে, ন্যানো সেকেন্ড আছে, মাইক্রো সেকেন্ড আছে। তাহলে এখানে কোনো গ্যাপ নেই। তো এই যে গ্যাপ নেই, এইটাকে বলা হয়, তোমার যদি ওয়েট বলা হয়, তুমি বলবে আমার ওয়েট 50 কেজি। আমি আরেকবার জিজ্ঞেস করলাম তোমার ওয়েট 50 কেজি, তুমি বলো না 50 কেজি 500 গ্রাম। তো তখন আবার আরো আরো তুমি যদি কমাতে পাও 50, মানে 50 কেজি 499 গ্রাম। তো এইভাবে আমরা কি করতে পারি, এইটাকে আমরা কিন্তু পাটে পাটে মানে এ করতে পারি, মানে এখানে কিন্তু কোনো গ্যাপ থাকে না, বিচ্ছিন্ন থাকে না, এটা কন্টিনিউয়াসলি নিরবিচ্ছিন্ন ভাবে চলে থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি, এই জন্য এটাকে বলা হচ্ছে যে অবিচ্ছিন্ন চলো বা কন্টিনিউয়াস ভেরিয়েবল। কন্টিনিউয়াস মানে কি? এই যে সময়, মিনিট, সেকেন্ড, মানে এর কোনো গ্যাপ নেই, ছেদ নেই। এই যেরকম একজন ব্যক্তি দুজন ব্যক্তির মধ্যে একটা পার্থক্য ছিল, গ্যাপ ছিল, সেখানে কিন্তু এখানে কোনো গ্যাপ নেই। এই দৈর্ঘ্য মাপা হতে পারে, টাইম, সময়, ডিস্টেন্স, ওয়েট, এই যে ভেরিয়েবল গুলো, এই যে স্কেল গুলো, এগুলো হচ্ছে কি কোনো রকম গ্যাপ থাকে না। তো এইটাকে বলা হয় কন্টিনিউয়াস ভেরিয়েবল। কন্টিনিউয়াস আর ডিসক্রিট ভেরিয়েবল বুঝতে পারলাম? কন্টিনিউয়াস আর ডিসক্রিট ভেরিয়েবল। তো এরপরে আমরা এখানটা থেকে এটা দেখছি। তো এই দুটো, তাহলে আমরা একটা জিনিস দেখলাম, একটা হচ্ছে কি ডেটা ভেরিয়েবল, আর হচ্ছে ভেরিয়েবল দুটো ভাগে ভাগ করছি, কন্টিনিউয়াস এবং ডিসক্রিট ভেরিয়েবল। এরপরে হচ্ছে আমাদের স্কোর, স্কোর বা এই যে পরীক্ষার স্কোর টোরগুলি, সেই স্কোর, আমাদের স্কোর বা র ডাটা। এইবারে আমাদের ডেটা কালেকশন করতে গেলে আমরা যখন তথ্য সংগ্রহ করি, তোমাদের যদি আমি 40 জনকে একটা টেস্ট করাই 50 নাম্বার বা 100 নাম্বারের উপর বেস করে, তাহলে 40 জনের কিন্তু আলাদা আলাদা রেজাল্ট হবে। তো সেই রেজাল্ট গুলো যখন আমি নিয়ে আসবো, তখন সেটাকে আমি কিন্তু কি বলবো, সেটাকে আমি বলবো র ডেটা। কি বলবো? সেটাকে আমি র ডেটা। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে দেখো, কি লেখা যাবে বের করে, এই ছবিটাতে দেখো, এই ছবিটাতে এইখানে যে উদাহরণ দেওয়া আছে, এখানে বলা হয়েছে দেখো যে নিচে একটি বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের পরীক্ষায় র ডেটা দেওয়া হয়েছে। অর্থাৎ একজন 55 পেয়েছে, একজন 35 পেয়েছে, একজন 35 পেয়েছে, একজন 33 পেয়েছে, এই যে ডেটাগুলো, এইগুলোকে বলা হয় র ডেটা। এখান থেকে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারবে, কোনো ডিসিশন নিতে পারবে, পারবে কিছু? এই এই ওপরের উদাহরণ, এই ডেটা থেকে, এখান থেকে তুমি কিন্তু, হ্যাঁ, কেউ কিছু বললে বলবে মাইক্রোফোন অন করে, ঠিক আছে? কারণ বন্ধ গেল নাকি? তো এই ক্ষেত্রে আমরা কি করছি, এক্ষেত্রে আমরা এটা থেকে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছি না। এক্ষেত্রে আমরা দুটো সিদ্ধান্ত নিতে পারবো। কি পারবো? এই সবগুলো নাম্বার গুলোকে দেখে আমরা বলতে পারবো সবচেয়ে বেশি কে পেয়েছে, সবচেয়ে কম কে পেয়েছে, এটা আমি বলতে পারবো, তাই তো? এর বাইরে কিন্তু বলতে পারবো না। তো বেসিক্যালি এইটাকে বলা হচ্ছে র ডেটা। এই র ডেটাকে আমরা ডাইরেক্টলি কিন্তু স্ট্যাটিস্টিক্সে ইউজ করি না। আমরা র ডেটাকে কি করি, আমরা মানে স্কোর হিসেবে ভালো করে সাজাই, ঠিক আছে, ভালো করে সেটাকে আমরা সাজাই। তো বেসিক্যালি এইখানটায় চলক চলে গেল। তো এই র ডেটা মানে এখানে ধরো, বলা আছে 9ম শ্রেণীর 15 জন শিক্ষার্থীর বাংলার নাম্বার, ঠিক আছে, একজন 40 পেয়েছে, একজন 55 পেয়েছে, একজন 60, 42, 70, 74, 75 এইভাবে পেয়েছে। তো এইটাকে বলেছে র ডেটা। এই র ডেটা কি? এই র ডেটা হচ্ছে, এর বৈশিষ্ট্য কি, যে এটি উৎস থেকে পাওয়া প্রাথমিক তথ্য। এটা হচ্ছে একদম প্রাইমারি ডেটা। এই ধরনের তথ্য অবিন্যস্ত অবস্থায় থাকে, এখানে কোনো রকম বিন্যাস করা হয়েছে, কোনো রকম ভাগাভাগি বা কিছু করা হয়েছে, এমনি জাস্ট তুলে দেওয়া হয়েছে।
এটি শ্রেণীবিহীন, এখানে কোনো শ্রেণী থাকে না, ঠিক আছে। কম সংখ্যক যদি ডেটা থাকে, সংখ্যা যদি কম থাকে, তাহলে র ডেটা থেকে তুমি কিছু কিছু বের করতে পারবে, কিন্তু যদি বেশি হয় তাহলে তুমি কিন্তু সেখান থেকে কিছু পারবে না। এইবারে র ডেটা, এই যে ডেটা বা স্কোর, স্কোরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? স্কোরকে আমরা এক্স অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট করছি, আমরা ম্যাথে আসবো আলোচনা করব। তো এই যে ডেটাগুলো কিন্তু দু রকম হয়, একটা হচ্ছে গ্রুপ ডেটা আর একটা হচ্ছে আনগ্রুপ ডেটা। ঠিক, গ্রুপ ডেটা আর একটা হচ্ছে কি আনগ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটা কি? এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, ধরো আমি বললাম 10 জন পরীক্ষা দিয়েছিল, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন, তাহলে এই হচ্ছে 10 জন লোকের নাম। একজন 40 পেয়েছে, একজন ধরো না 50 পেয়েছে, 60 পেয়েছে, 70 পেয়েছে একজন, আবার একজন 40 পেয়েছে, একজন 30 পেয়েছে, একজন 20 পেয়েছে, 90 পেয়েছে, একজন 40 পেয়েছে, আর ধরো 10 নম্বর জন 50 পেয়েছে। তো এই যে ডেটা, এই ডেটাগুলো কি গ্রুপে আছে না সিঙ্গেল আলাদা আলাদা করে আছে? হুম, সিঙ্গেল আছে না, আলাদা 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 আছে। এইটাকে বলা হয় কি বলতো? এইটাকে বলা হয় আনগ্রুপ ডেটা। এই যে র আনগ্রুপ, হ্যাঁ আনগ্রুপ ডেটা মানে গ্রুপে নেই, আলাদা আলাদা, সব আলাদা আলাদা আছে। এইবারে ধরো তুমি 500 জন স্টুডেন্টের ডেটা নিয়ে এরকম সাজাতে পারো, চাইছো তুমি 500 জনকে যখন সাজাবে, তোমার কতটা লম্বা হয়ে যাবে বলো তো? তাই নাকি? প্রচুর লম্বা হবে। মানে এইরকম 10 জন 5 জন থাকলে আনগ্রুপ ডেটার উপর তুমি বেস করে করতে পারবে। কিন্তু যদি তোমার ডেটার সংখ্যা বেশি থাকে, এখানে 10 জন নয়, ক্লাসে 200 জন আছে, তাহলে তুমি কি করে করবে? তখন সেক্ষেত্রে আমাদের গ্রুপ ডেটা, শ্রেণীবিন্যাসবদ্ধ বা গ্রুপ ডেটা আমাদের ইউজ করতে হয়। গ্রুপ ডেটা মানে কি? ধরো এই যে বললাম, এইখানটায় দেওয়া হয়েছে দেখো। তো গ্রুপ ডেটা কি? গ্রুপ ডেটা মানে আমরা এরকম বলবো না যে একজন 40 পেয়েছে, একজন 50 পেয়েছে, আমি বলবো না। আমি কি বলবো? আমি বলবো ধরো লোয়েস্ট নাম্বারটা বের করবো স্কোরের, আর হাইয়েস্ট নাম্বারটা বের করবো, দিয়ে লিখে দেবো। দিয়ে আমি বললাম ধরো 40 থেকে 50 পেয়েছে কজন? 5 জন ধরো ধরে নিলাম। 50 থেকে 60 পেয়েছে ধরো 3 জন। 60 থেকে 70 পেয়েছে, এই বাদ দাও, এই দিকটা বাদ দাও, 70 থেকে 80, 80 থেকে 90। তাহলে এইখানে দেখো, এইখানে এই যে ডেটাটা, এই যে ডেটাটা, এটা হচ্ছে কি গ্রুপ ডেটা না আনগ্রুপ ডেটা? এটা কিন্তু গ্রুপ ডেটা। অর্থাৎ 40 থেকে 50 মধ্যে কতজন পেয়েছে, 40 থেকে 50 যতজন থাকবে ততজন কিন্তু এর মধ্যে ঢুকবে, ঠিক আছে। ধরো এখানে 40 থেকে 50 কতজন পেয়েছে? ধরো একজন 40 পেয়েছে, এই দুজন 30, 3 জন, এই 30, সরি 30 হবে না, এই 9 নম্বর মানে 3 জন, তাহলে 3 জন পেয়েছে, অর্থাৎ 3 জনের ডেটা এই 40 থেকে 50 এর মধ্যে আছে। তাহলে এখানে কিন্তু আর সিঙ্গেল নয়, এখানে গ্রুপ ডেটা হয়ে যাচ্ছে। তো এই গ্রুপ ডেটা এইখানটায় এরকম করে আমাদের গ্রুপ ডেটা তৈরি করা হয়, ঠিক আছে। এখানে বলেছে যে একটা স্কুলের 50 জন শিক্ষার্থী ইংরেজিতে নাম্বার দেওয়া হলো, যেখানে 40 থেকে 49, এই 45 থেকে 49 পেয়েছে একজন, 50 থেকে 54 পেয়েছে 6 জন, 55 থেকে 59 পেয়েছে 2 জন, 60 থেকে 64 পেয়েছে 3 জন, 65 থেকে 69 পেয়েছে 5 জন, 70 থেকে 74 পেয়েছে 15 জন, হ্যাঁ। আর 75 থেকে 79 পেয়েছে 10 জন, 80 থেকে 84 পেয়েছে 2 জন, 85 থেকে 89 পেয়েছে 3 জন, 90 থেকে 92 পেয়েছে 2 জন, এবং 95 থেকে 99 পেয়েছে 3 জন। অর্থাৎ টোটাল এখানে এন 50, মানে এখানে 50 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে। এন 50 মানে 50 জন স্টুডেন্ট আছে। এবারে একটা বিষয় এখানে খেয়াল করো, এই যে আমরা এই যে গ্রুপ ডেটা বলছি, এই গ্রুপ ডেটা মানে কি? একটা শ্রেণীবদ্ধ ডেটা, যাকে আমরা বলছি ক্লাস। কি বলছি? তাকে আমরা বলছি ক্লাস বা শ্রেণী, ক্লাস বা শ্রেণী, ঠিক আছে। তো এই ক্লাসে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে শুরু 45 থেকে 49, তাই তো? একটা হচ্ছে শুরু, এই একটা ক্লাসের একটা শ্রেণীর দুটো লিমিট থাকে, একটা হচ্ছে লোয়ার লিমিট আর একটা হচ্ছে আপার লিমিট। কি? লোয়ার লিমিট আর আপার লিমিট। এই যে 45 থেকে 49, লোয়ার লিমিট কোনটা? লোয়ার লিমিট কিন্তু হচ্ছে 45, আর আপার লিমিট কোনটা?
আপার লিমিট হচ্ছে 49। অর্থাৎ একটা শ্রেণীর, একটা ক্লাসের, মানে একটা শ্রেণীবদ্ধ স্কোরের, আমরা কিন্তু এদিকে যাচ্ছি না, আমরা শুধু এই দিকটা এখন ফোকাসে আছি, ঠিক আছে। একটা শ্রেণীবদ্ধ স্কোরের কি থাকে, লোয়ার লিমিট এবং আপার লিমিট থাকে, ঠিক আছে। লোয়ার লিমিট এবং আপার লিমিট থাকে, ঠিক আছে। লোয়ার লিমিট এবং আপার লিমিট থাকে, এটা বুঝতে পারলাম। এবং বুঝতে পারলাম কি, এইবারে একটা প্রশ্নের আমাকে উত্তর দাও, এই যে আমরা গ্রুপ ডেটা দেখলাম, আনগ্রুপ ডেটা দেখলাম, গ্রুপ ডেটা দেখলাম, আনগ্রুপ ডেটা দেখলাম। গ্রুপ ডেটা এবং আনগ্রুপ হ্যাঁ ডেটার মধ্যে এই আনগ্রুপ ডেটা করলে আমাদের সুবিধাটা কি হচ্ছে, বল সুবিধা কি হচ্ছে? বলতে পারবো কি সুবিধা হচ্ছে? সুবিধা হচ্ছে আমরা অনেক ডেটাকে অনেক সহজভাবে আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারবো। হ্যাঁ, অনেক সংখ্যক স্টুডেন্টের ডেটাকে আমরা সহজে করতে পারবো এই রেঞ্জের মধ্যে দিয়ে। এটা হচ্ছে আমাদের সুবিধা। অসুবিধা কি আছে বলতো? এই যে গ্রুপ ডেটা থেকে তুমি কারো পার্সোনাল স্কোর বলতে পারবে কত পেয়েছে? বলতে পারবে না। এই যে 50 থেকে 54 6জন পেয়েছে, এই 6জনকে কত পেয়েছে বলতে পারবে? বলতে পারবে না। কিন্তু যখন আনগ্রুপ ডেটা ছিল তখন কিন্তু আমি বলে দিতাম যে 5জন, 4 নম্বর যে ব্যক্তি ছিল সে 70 নাম্বার পেয়েছে, 2 নম্বর যে ব্যক্তি ছিল সে 50 নাম্বার পেয়েছে, 6 নম্বর যে ব্যক্তি ছিল সে 30 নাম্বার পেয়েছে। তাহলে গ্রুপ ডেটা মানে ক্লাস ইন্টারভেলের বা শ্রেণীসীমার গ্রুপ ডেটার সমস্যা হচ্ছে এটা যে ব্যক্তিগত স্কোর কিন্তু বের করতে পারে না। ব্যক্তিগত স্কোর বের করতে পারে না বলতে এখানে থাকে না, এটা হচ্ছে লিমিটেড। কিন্তু এর অনেক সুবিধা আছে যার জন্য আমরা এটাকে ইউজ করি, ঠিক আছে, আমরা এভাবে ইউজ করি। তো এখানে এর লোয়ার লিমিট এবং আপার লিমিট থাকে, যেটাকে আমরা স্কোর বলছি, ঠিক আছে, স্কোর। এইবারে এরপরে আমরা কি বুঝলাম? প্রথমে আমরা দেখলাম কি ডেটা বা স্কোর। ডেটাকে আমরা দুভাগে ভাগ করছি, অবিচ্ছিন্ন চলক যাকে আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবল বলছি, আর একটা বিচ্ছিন্ন চলক যাকে আমরা ডিসক্রিট ভেরিয়েবল বলছি। তারপরে আমরা পেলাম কি র ডেটাকে আমরা দুরকম ভাবে সাজিয়ে নিই, সেটা হচ্ছে গ্রুপ ডেটা এবং আনগ্রুপ ডেটা। এবারে আনগ্রুপ ডেটা মানে নর্মালি এই ধরো এই যেটা উদাহরণ দিলাম, এই যে বললাম আমি 1 2 করে নাম্বারিং করে সাজিয়ে নিলাম, এটা হচ্ছে আনগ্রুপ ডেটা। আর গ্রুপ ডেটা হচ্ছে কি এরকম আমি শ্রেণীর মধ্যে নিয়ে নিলাম যে এই রেঞ্জের মধ্যে 6জন আছে, এই রেঞ্জের মধ্যে 2জন আছে। তো এরপরে এই যে মানে এরপরে যে প্রশ্নটা আমাদের আসে সেটা হচ্ছে এই যে শ্রেণীটা বের করলাম, এটা আমি কি করে বের করবো? আমি 45 থেকে শুরু করব, 100-তে শেষ করব, এটা কিভাবে ডিসিশন নেব? আপার বেশি নাম্বার কম নাম্বারের ভিত্তিতে। হ্যাঁ, একদমই তাই। আমাদের এই শ্রেণী করতে গেলে তোমাকে তো র ডেটা দেওয়া থাকবে, তো তোমাকে এইরকম ডেটা দেওয়া থাকলো, এই ডেটাগুলো দেওয়া থাকবে, তোমাকে এইরকম ডেটা তোমাকে দেওয়া থাকবে। তো এই ডেটা থেকে তুমি কি করে শ্রেণী বের করবে? স্যার সর্বোচ্চ স্কোর আর সর্বনিম্ন স্কোর দুটোকে দেখে তারপর নির্বাচন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম প্রথমে, 1 সেকেন্ড, প্রথমে এটাকে লেখা যাচ্ছে না, তাহলে লিখলাম। তাহলে প্রথমত হচ্ছে আমার এখান থেকে কি করতে হবে বলতো? এখান থেকে আমাকে প্রথমে এটা একটু আমাকে সময় দাও, এটাকে একটু এবারে দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে বড়, এবার দেখা যাচ্ছে তো ঠিকঠাক করে? তো এক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি বলতো? প্রথমত কাজ হচ্ছে যে এই যে স্কোর গুলো আছে, এই যে র ডেটাগুলো আছে, এই ডেটাগুলোর মধ্যে আমাকে সবচেয়ে কম কে পেয়েছে, কত নাম্বার হয়েছে সেটা আমাকে দেখতে হবে, এবং সবচেয়ে বেশি কত পেয়েছে। এখানে যদি দেখো তুমি সব এই যে 10টা না সবচেয়ে কম পেয়েছে, তাহলে আমার 10 এবং সবচেয়ে বেশি পেয়েছে কি বলতো? সবচেয়ে বেশি পেয়েছে এখানে না 55 আছে, প্রথমটা আছে না এই 55,
হ্যাঁ 55টা আমার সবচেয়ে হাইয়েস্ট, ঠিক আছে। তাহলে সবচেয়ে লো হচ্ছে 10 আর সবচেয়ে বেশি হচ্ছে 50, ঠিক আছে। আনগ্রুপ ডেটার ক্ষেত্রে তুমি কি করতে বলো তো? আনগ্রুপ ডেটার ক্ষেত্রে তোমাকে 10, 11, 12, 13 করে 50 পর্যন্ত লিখে দিতে হবে। যে বলবো 10 পেয়েছে একজন, 11 পেয়েছে, ধরো এখানে 11 কেউ পায়নি মানে 11 0, 12 কেউ পেয়েছে, 12 কেউ পায়নি, 12 0, 13 কেউ পায়নি, 14 এখানে একজন পেয়েছে, তাহলে 14 1, এইরকম করে লিখতে হবে, ঠিক আছে। কিন্তু গ্রুপ ডেটার ক্ষেত্রে কি হবে, এই লোয়ার লিমিট এবং আপার লিমিট তোমাকে করতে হবে। এরপরে তোমাকে একটা ক্লাস ইন্টারভেল করতে হবে। ক্লাস ইন্টারভেল মানে আমি কিরকম রেঞ্জ করবো, তাহলে আমি যদি 50 আমার ম্যাক্সিমাম স্কোর, ঠিক আছে, এই sorry, 55 আমার ম্যাক্সিমাম স্কোর, তাহলে আমি যদি 5 রেঞ্জে করি তাহলে কিন্তু হবে 5 রেঞ্জ ধরে। আমি 10 থেকে 14 করলাম, 15 থেকে 19 করলাম, 20 থেকে 24 করলাম, 25 থেকে 29 করলাম। দেখো 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24। তাহলে আমি কি পেলাম? আমাকে প্রথম কাজ কি করতে হবে, যে এই যে স্কোরগুলো আছে এই স্কোরগুলো থেকে লোয়ার লিমিট এবং আপার লিমিট খুঁজে বের করতে হবে। লোয়ার নাম্বার এবং সবচেয়ে কম কোন নাম্বারটা পেয়েছে, সবচেয়ে কম কত, সবচেয়ে বেশি কত, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এখানে দেখো সবচেয়ে কম হচ্ছে 10 আর সবচেয়ে বেশি হচ্ছে 55, ঠিক আছে, 55। তো আমি রেঞ্জ চেক করার চেষ্টা করছি যে এটাকে আমি গ্রুপ ডেটায় করবো, এরকম ক্লাস ইন্টারভেল ক্লাস ইন্টারভেলটা পাঁচটা কিভাবে করবো, তাই তো? তুমি যে কোনো ভাবে করতে পারো। ধরো এইটাকে না, মানে এই যে ইন্টারভেল বের করার একটা নিয়ম আছে, সহজ নিয়ম, একদম সহজ নিয়ম। কি নিয়ম বলতো? ইন্টারভেল বের করতে গেলে যে 5 কেন ধরবো, 7 কেন ধরবো না, 10 কেন ধরবো না, তো সাধারণত আমরা বিজোড় গুলোকে ধরি, 3 ইন্টারভেল রাখি, 5 ইন্টারভেল রাখি, 10 ইন্টারভেল রাখি, 15 ইন্টারভেল রাখি, 20, মানে বিজোড় না এরকম সংখ্যাগুলোকে রাখি। তো এবার তুমি কিভাবে ইন্টারভেল ক্রিয়েট করবে? আমরা সাধারণত 5 ইন্টারভেলটাকে করি, কিন্তু কেন, কিভাবে করা হয়? তো ধরো তোমার হাইয়েস্ট স্কোর কত, 55, তাহলে তোমাকে এমন সংখ্যক ক্লাস ইন্টারভেল করতে হবে, তুমি যাই করতে পারো, ঠিক আছে, এমন সংখ্যক করতে হবে যাতে তোমার 55 নাম্বারটা কভার হয়, তাই তো? 55 পর্যন্ত তোমার নাম্বারটাকে বসানোর জায়গা থাকে। তো এইবারে এই 55টাকে দেখবে কি কি দিয়ে ভাগ যায়। 11 5 কত, 55 তো, তাই তো? তাহলে তুমি যদি 11টা ক্লাস ইন্টারভেল করো, তাহলে কিন্তু তুমি 55টাকে কভার করতে পারবে। আর কিভাবে কভার করতে পারো? 10 দিয়ে করো, 10 5 55 তো, তাহলে 6টা যদি করো, 10 6 60, 6টা যদি ইন্টারভেল করো তাহলে তুমি কিন্তু 55টাকে কভার করতে পারবে। আমি এইখানে 5কে বললাম 11টা করার জন্য, এই জন্য 5 মানে 11 5 55, দেখো কভার হয়ে যাচ্ছে। এই যে 5, এই জন্য আমরা এভাবে 5 যদি করতে চাও তুমি, তাহলে তোমাকে এরকম ভাবে করতে হবে, এভাবে আমরা ক্লাস ইন্টারভেল। তাহলে তুমি যদি 5টাকে এরকম করে ভাগ দিয়ে যেতে যাও, তাহলে তোমার দেখবে 11টাই হবে। হ্যাঁ, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 49 থেকে 54, 55 থেকে 60, ঠিক আছে। এবং বেসিক্যালি তুমি 60 ধরতে পারো, বেশি ধরতে পারো। এখানেও তুমি 10 থেকে 14 না শুরু করে তার আগেও নিতে পারো, যে ধরো তুমি শুরু করলে কত, একদম মানে 1 থেকে 4, 5 থেকে 9, এটাও নিতে পারো, অসুবিধা কিছু নেই, বাড়লে কমলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই। এইবারে ধরো আমি এই ডেটাটাকেই আমি 5 করবো না, আমি 10 করবো, 10 করলেও তো হবে আমার, তাই তো? তাহলে 10 কিভাবে করবে? 10 করার জন্য তাহলে আমি এইরকম ভাবে করতে পারি, 10 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। দেখো কটা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা, হ্যাঁ, 1টা 2টো 3টে 4টে, কিছু ছাড়লাম আমি? আচ্ছা, হ্যাঁ। তো
এইখানে এবার এটার মধ্যে আমি করতে পারবো তো 10 ইন্টারভেলেও তো করতে পারবো তো, তাহলে আমার আরো ছোট হয়ে গেল, তাই না? এখানে আমি 5 করেছি বলে 11টা হয়েছে, আমি 10 করে নিলে আমার আরো ছোট হয়ে যাবে, এটা হাফ হয়ে যাবে। তো বেসিক্যালি তুমি 5 করতে পারো, 10 করতে পারো, তোমার যদি আরো বড় ডেটা হয় তুমি ক্লাস ইন্টারভেল 15, 20, 25 করতে পারো, যা খুশি করতে পারো। এটা তোমার নির্ভর করে তুমি হাইয়েস্ট যে নাম্বারটা হচ্ছে হ্যাঁ হিসেবে আমাদের 5 সুবিধা হয়, 3 সুবিধা হয়, 10 সুবিধা, এই জন্য আমরা এগুলো নিই। ঠিক আছে, ধরো তোমার কাছে 1 লাখ ডেটা আছে, তুমি এরকম 10 রেঞ্জের মধ্যে করবে তুমি, তোমাকে ডেটা বেশি থাকলে তখন ইন্টারভেলটাও বেশি নিতে হবে। হ্যাঁ একদমই তাই, ইন্টারভেলটা তখন আমাকে বাড়াতে হবে, ডেটা বেশি থাকলে আমার ইন্টারভেল বাড়াতে হবে। ডেটা যখন কম আছে তখন আমরা সাধারণত আমাদের বেসিক্যালি ওই 5 পর্যন্তই থাকে, 5, 7, 10 এরকম থাকে। তাহলে আমাকে এই কটা রো হবে, কটা কলম হবে বা কটা হবে সেটা নির্ধারণ করার কি হাইয়েস্ট যে স্কোরটা আছে সেইটাকে আমরা কত দিয়ে ভাগ করতে পারছি তার উপর নির্ভর করে। ঠিক আছে, ঠিক আছে, আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমার 11টা রো হবে, আমি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমার 5টা রো হবে। ঠিক আছে, আমি এরকমও করতে পারি 10 থেকে 30, 30 থেকে 60 দুটো রোয়ে করে দিতে পারি, আমি 31 থেকে 60 দুটো রোয়েও করে দিতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা সাধারণত আমাদের যেহেতু ছোট আমরা এখানে 5 ইন্টারভেল নিয়ে করছি। তাহলে আমার এই কিভাবে এখানে আমার শুরু হচ্ছে ক্লাস ইন্টারভেল, কিভাবে শেষ হচ্ছে এটা আমরা বুঝলাম। এবারে আমরা এখানে এক একটা ক্লাসের আমরা কি পাচ্ছি বলতো, দুটো লিমিট পাচ্ছি। এই যে 45 থেকে 49 বলছি, 49 থেকে 59 বলছি, এখানে দুটো লিমিট পাচ্ছি। একটা কি, একটা হচ্ছে লোয়ার লিমিট, যাকে আমরা সহজে বলি LL, আর একটা হচ্ছে আপার লিমিট, যাকে আমরা বলি UL। ঠিক আছে, এই বলতো এখানে লোয়ার লিমিট আপার লিমিট কোনটা? স্যার এখানে তো লোয়ার লিমিট হচ্ছে 10 আর আপার লিমিট হচ্ছে 55। না মানে এইবারে দেখো, এইটা আমি স্কোর বলছি না, আমি বলছি। এই ধরো 45 আর আপার লিমিট 49। একদমই তাই। 1 নম্বরে দেখো লোয়ার লিমিট হচ্ছে 45 আর আপার লিমিট হচ্ছে 49, পরেরটায় লোয়ার লিমিট 50 আর আপার লিমিট হচ্ছে 55। ঠিক আছে, তো আমরা আপার লিমিট লোয়ার লিমিট সম্পর্কে বুঝলাম। এইবারে আমি এই রেঞ্জটা কি করে বুঝবো? ধরো তোমাকে একটা এরকম ডেটা দিয়ে দেওয়া, দিয়ে রেঞ্জ বের করতে বলবো যে এর প্রসারটা কতটা আছে। প্রসার যাকে আমরা আই দ্বারা রিপ্রেজেন্ট করি, কি দ্বারা? আই দ্বারা রিপ্রেজেন্ট করি, সেটা আছে, আমরা নিচে আসবো। তো প্রসার বের করার নিয়ম হচ্ছে, এখানে আচ্ছা এইখানটায় দেখো, কি বলছো? কেউ কিছু বলছো? একটা শুনতে পেলাম না। হ্যাঁ আই হ্যাঁ ছোট হাতের আই আমি বলছি, সরি প্রসার মানে ওই ক্লাস ইন্টারভেল, ওই ক্লাস ইন্টারভেল বা শ্রেণী প্রসার বলে, ওইটাই আমি মানে প্রসার শ্রেণী প্রসার শ্রেণীটা এমনি আই দ্বারা এইখানটা। তাহলে আমরা যেটা পেলাম, আমরা এই শ্রেণীবদ্ধ স্কোর পেলাম কি, আমি যদি বললাম 20 থেকে 25, 26 থেকে 30, মানে 20 হবে না, এটা 21 থেকে 25 হবে, 21 থেকে 25, 26 থেকে 30, 31 থেকে 35, 36 থেকে 40। এটা যদি আমি বলি, এটা আমার কি, এটা হচ্ছে আমার ক্লাস বা শ্রেণী, তাই তো? ক্লাস বা শ্রেণী। তো এইবারে এইখানে দেখো, ধরো তুমি এমন কিছু ডেটা নিয়ে কাজ করছো, ধরো পরীক্ষার নাম্বার নিয়ে কাজ করছো, একজন 25 পেয়েছে, তাকে কোন গ্রুপটাতে রাখবে? 1 নম্বর গ্রুপটাতে। আর একজন
25.5 পেয়েছে, এই সরি 25.5 পেয়েছে, পরীক্ষার নাম্বার তো এরকম পয়েন্টে আসে তো, সেকেন্ড গ্রুপ সেকেন্ড গ্রুপে রাখতে পারবে তুমি, তাহলে 26 হয়ে যাচ্ছে, এ তো 20 মানে কেন। তো এইখানেও এই শ্রেণীতে এই ক্লাসেও কিন্তু একটা গ্যাপ থেকে যায়, এই ক্লাসেও একটা গ্যাপ থেকে যায়। দেখো 25 থেকে 26-এর মাঝামাঝি যে আছে, যে 25.5 যে পেয়েছে, কেউ ধরো 30.5 পেয়েছে, 30.5 নাম্বার পেয়েছে, তার নাম্বারটা আমি কোথায় বসাবো? তো ওই জন্য এই যে বিচ্ছিন্ন এই যে শ্রেণী, এইটাও কিন্তু একটা বিচ্ছিন্ন শ্রেণী বা ডিসক্রিট ক্লাস। যেরকম আমরা বিচ্ছিন্ন স্কোর বলছিলাম, এখানেও কিন্তু বিচ্ছিন্ন স্কোর। কেন বিচ্ছিন্ন? কারণ দেখো 25 আর 26-এর মধ্যে একটা গ্যাপ আছে, 30 আর 31-এর মধ্যে একটা গ্যাপ আছে, 35 আর 40-এর মধ্যে একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা কমানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের এই যে অবিচ্ছিন্ন স্কোর আছে, মানে বিচ্ছিন্ন স্কোর আছে, বিচ্ছিন্ন যে ডেটা আছে, সেই ডেটাকে আমাদের অবিচ্ছিন্ন ডেটায় কনভার্ট করতে হয়। এই যে ডেটা এখানে, তাহলে এই যে স্কোরটা আছে এখানে, বলো এখানে কি আছে স্কোরগুলো? এটা বিচ্ছিন্ন অবস্থায় আছে না অবিচ্ছিন্ন অবস্থায় আছে? এক সেকেন্ড, বিচ্ছিন্ন অবস্থায় আছে। বিচ্ছিন্ন অবস্থায় আছে। এইখানে যদি এইরকম সিচুয়েশন হতো যে আমরা আমাদের একজন স্কোর পেয়েছে, একজন ডেটা পেয়ে, একজন নাম্বার পেয়েছে, একটা নাম্বার ধরো আমি ধরে নিলাম এই 40, তো 40.5 পেয়েছে। আচ্ছা কথা মানে প্রশ্ন না থাকলে তো মাইক্রোফোনটা অফ করা, ঠিক আছে, সমস্যা। তাহলে 40.5টা আমি কোথায় বসাবো? তার জন্য এই যে এ থাকে, এইটাকে আমরা আচ্ছা ঠিক আছে আমি বলছি, ঠিক আছে ঠিক আছে। তো বেসিক্যালি এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এই যে বিচ্ছিন্ন স্কোর আছে এটাকে অবিচ্ছিন্ন স্কোরে আনতে হবে। অবিচ্ছিন্ন স্কোরের আনার নিয়ম কি? তোমাকে এই যে লোয়ার লিমিট, মানে লোয়ার লিমিট কত এখানে 10 থেকে 0.5 বিয়োগ করতে হবে, লোয়ার লিমিট থেকে 0.5 বিয়োগ করতে হবে, আর আপার লিমিট থেকে 0.5, আপার লিমিট কত 14, 0.5 যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আর গ্যাপটা থাকবে না। কিরকম? আমি যদি 10 থেকে 0.5 বিয়োগ করি তাহলে কত হবে 9.5, আর আমার লোয়ার লিমিট তাহলে কত? এই যে 10 যে ছিল সেটা লোয়ার লিমিট কত হলো 9.5, আর 14-এর সঙ্গে কি হবে 0.5 যোগ হবে, তাহলে 14.5। আর এইখানে দেখো 15 থেকে যদি আমি 0.5 বিয়োগ করি তাহলে কি হবে 14.5 হবে না? আর 19-এর সঙ্গে যদি 0.5 যোগ করি 19.5 হবে। 20 থেকে 0.5 ভাগ করলে 19.5 হবে, আর এই 24 আছে, 24-এর সঙ্গে 0.5 যোগ করলে 24.5। তাহলে এখানে এবারে কোনো গ্যাপ আছে? গ্যাপ পাচ্ছ তুমি? এখানে দেখো 14-এর মধ্যে এক গ্যাপ ছিল, এখানে কিন্তু কোনো গ্যাপ নেই, তো এই গ্যাপটা মিলে যায়। এইবার তোমাদের প্রশ্ন হবে যে কেন 0.5ই করছি, 0.1 করছি না কেন? এক গ্যাপ, তাহলে আমি 0.5 কেন করছি? একই করতাম। এই 0.5 বের করারও কিন্তু নিয়ম আছে। কি নিয়ম? এইটা বের করার নিয়ম হচ্ছে এই যে ক্লাস ইন্টারভেলের, প্রথম ক্লাস ইন্টারভেলের, ফার্স্ট ক্লাস ইন্টারভেলের আপার লিমিট কত? 14, আর সেকেন্ড ক্লাস ইন্টারভেলের লোয়ার লিমিট 15। এইখান থেকে এটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। নিয়ম কি? এই আমি কত প্লাস মাইনাস করবো সেটা নির্ভর করবে লোয়ার লিমিট, এই যে এর একটা ক্লাস ইন্টারভেলের, প্রথম ক্লাস ইন্টারভেলের আপার লিমিট, তার সঙ্গে থেকে সেকেন্ড ক্লাস
ইন্টারভেলের লোয়ার লিমিটকে বিয়োগ করতে পারছে। যে কথা বলছো না মাইক্রোফোনটা অফ করো, হ্যাঁ আওয়াজ আসছে। তো এইখানটাই কিন্তু আমাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। বিয়োগ করো, 14 থেকে 15 ভাগ করলে কত হবে? 1 - 1/2। 2 কে 1 দিয়ে ভাগ করলে 0.5 আসে। এই 0.5 কে লোয়ার লিমিটের সঙ্গে মাইনাস আর এর সঙ্গে প্লাস। তো এইভাবেই কিন্তু করতে হয়, ঠিক আছে? ধরো আমি এইটা আমাদের এখানে লাগে না, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? তো আমি ধরো এইরকম একটা করতে যাই, আমি একটা এমন সাজালাম স্কোর যেখানে হচ্ছে কি বলতো এরকম 10 থেকে 20 আছে, তারপরে 25 থেকে ধরো 15 থেকে 20, 25 থেকে 30, 35 থেকে 40, এইরকম ধরো আমি একটা শ্রেণী বিন্যাস করলাম। তাহলে তাহলে এটাও তো বিচ্ছিন্ন আছে, তো বিচ্ছিন্ন গ্রুপ তো এটা 20 থেকে 25। এইটাকে যদি তুমি অবিচ্ছিন্ন করতে চাও তাহলে কি করবে? তাহলে 20 - 25/2, তাহলে 20 থেকে 25 বাদ দিলে 5/2, মানে কত? 5 কে যদি 2 দিয়ে ভাগ করো 2.5। তাহলে এখানে 15 থেকে কত বিয়োগ করব? 2.5। আর এইখানে 15 সঙ্গে কত যোগ করব? 2.5। তাহলে আমাদের ক্লাস ইন্টারভেল আমরা সাধারণত মানে 0.5 করি, কারণ আমরা একই গ্যাপ রাখার চেষ্টা করি, এর বেশি গ্যাপ রাখি না, এই জন্য পয়েন্ট। কিন্তু যদি তোমার এরকম গ্যাপ রাখাও যায় তাহলেও কিন্তু বের করা যায়। সেক্ষেত্রে তোমাকে এইটা বের করতে হবে যে কত কত আমি গ্যাপ দেবো, ঠিক আছে? এইটা হচ্ছে বিষয়, বুঝতে পারলাম? মানে এইটা এটা তোমাদের বোঝানোর সুবিধার জন্য বললাম। তাহলে আমার বের করা ক্লাস ইন্টারভেলের এই লোয়ার লিমিটকে মানে অবিচ্ছিন্ন স্কোরকে, এটা তো অবিচ্ছিন্ন আছে, বিচ্ছিন্ন আছে। এই বিচ্ছিন্ন স্কোরকে অবিচ্ছিন্ন অবস্থায় আনতে গেলে আমাদের কি করতে হবে? 0.5 দিয়ে লোয়ার লিমিটকে বিয়োগ করতে হবে, আপার লিমিটকে যোগ করতে হবে, তবেই আমরা এই রকম স্কোর পেয়ে যাব। কিরকম? এইখানটা ছিল না, তবে আমরা এইরকম স্কোর পাবো। ওই দেখো এখানে 20 থেকে 24 ছিল, এখানে দেখো 19.5 থেকে 24.5 করেছে। দ্বিতীয় দেখো 25 থেকে 29 ছিল, 24.5 থেকে 29.5। 30 থেকে 34 ছিল, দেখো 29.5 থেকে 34.5 করেছে। তাহলে এটা আমরা পেলাম। এরপরে আসছে ক্লাস ইন্টারভেল বা শ্রেণী প্রসার বা শ্রেণী ব্যবধান, যাকে আমরা ছোট হাতের আই দিয়ে রিপ্রেজেন্ট করছি। এই কনসেপ্টগুলো একটু করে জানলে পরে সুবিধা হবে। এগুলো আমরা আরো যখন বের করবো তখন বুঝতে পারবো, জাস্ট এ করছি দেখি। তো এরপরে আমরা আই প্রসার কি করে বের করব? প্রসার বের করার নিয়ম হচ্ছে, বা ক্লাস ইন্টারভেল বা আই বের করার নিয়ম হচ্ছে, সূত্র হচ্ছে কি যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এইখানে আপার লিমিট কোনটা? স্লাইডটা দেখতে পাচ্ছি না। স্লাইড দেখতে পাচ্ছ না তোমরা? স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ না? স্ক্রিন আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার ফোনেও কানেক্ট আছে। তো তাহলে আই বা শ্রেণী প্রসার নির্ণয় বের করার সূত্র কি? শ্রেণী প্রসার নির্ণয় বের করার সূত্র হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। কি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এই এখানে আপার লিমিট কত? এই শ্রেণীটার 24.5 আর লোয়ার লিমিট হচ্ছে 19.5। দেখো 24.5 থেকে 19.5 বিয়োগ করো, দেখে 5 চলে এসছে। এই 29.5 থেকে 24.5 বিয়োগ করো, দেখো 5 চলে আসে। তাহলে এখানে প্রসার বা আই হচ্ছে আমাদের কি 5, ঠিক আছে? এরপরে আমরা চলে যাচ্ছি ফ্রিকোয়েন্সিতে। আচ্ছা, স্ক্রিন কি সব মানে যাদের দেখা যাচ্ছে না একটু লেফট করে জয়েন করো, কারণ আমার তো এখানে দেখতে পাচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ না? এক সেকেন্ড আমি একটু স্টপ করে
আমি দেখতে পাচ্ছি। আমিও তো দেখতে পাচ্ছি এখানটায়, এক সেকেন্ড দাঁড়াও। আমরা তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে না স্যার। এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্ক্রিন? না স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা চলো শুরু করি তাহলে। আমরা মোটামুটি এই শ্রেণী, ক্লাস, ইন্টারভেল, ক্রসার, আই, লোয়ার লিমিট, আপার লিমিট সব আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানলাম। এইবারে আমাদের এই শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা বিষয়টা সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা। মাইক্রোফোন অফ করবে, যে অন করে রেখেছো। তবে আমরা এই জায়গাটা ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা হচ্ছে আর কিছুই নয়, এইটা হচ্ছে কি বলতো, আমাদের তথ্যগুলোকে যে সহজভাবে এখানে আছে। তো পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এখানে আর কিছু না, এইটা হচ্ছে বন্টনগুলোকে আমরা একটা ছকের আকারে প্রকাশ করি, টেবিলের আকারে প্রকাশ করি। এই জন্য আমরা পরিসংখ্যা বিভাজন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বলি। এবং সেই টেবিলে আমরা মানে লিখি না, ধরো কি করি, এখানে এখানে যে এখানে 40 থেকে 49-এর, আচ্ছা কোনো পিপিটি নেই মানে এখন আসছে না? আছে স্যার, আছে। আচ্ছা আছে তো। সাউন্ড একটা যাচ্ছে, চলো কথা, আচ্ছা কথা কাটা যাচ্ছে আবার বলছো কিছু। আমার তো এখান থেকে সমস্যা হওয়ার কথা না, এখান থেকে হচ্ছে না তো। এগুলা স্যার এইগুলো গ্রুপে একটু দিয়ে দিবেন স্যার, না স্যার বুঝতে পারবো না পরে। বুঝতে পারলাম না। গ্রুপে স্যার একটু দিয়ে দিবেন পরে, না হলে স্যার বুঝতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দেওয়া হবে, রেকর্ড ভার্সন থাকবে, সবই পাবে। তুমি এখন একটু বোঝার চেষ্টা করো, পারবে? আরে হবে হবে, আমি তো আছি, করাচ্ছি তো। খুব সহজ বিষয়। দেখো, এরপরে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা মানে যে মানে কতজন ওই রেঞ্জের নাম্বার মধ্যে পেয়েছি, 40 থেকে 49। আচ্ছা কার কার সমস্যা হচ্ছে বলো তো? দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে নাকি সবার হচ্ছে? আচ্ছা টাইপ করে বলো কার কার শোনা যাচ্ছে না, হাত তোলো দেখি। পিপিটি আউট, পিপিটি তো আমি তো দেখতে মানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে অভিজিৎ, অর্চনা দুজন হচ্ছে, দেখতে পাচ্ছ না তাই তো? শুনতে পাচ্ছ না? দিব্যেন, দেবদুলাল, আর কেউ? তিনজনের দেখতে শুনতে সমস্যা আছে। তাহলে একটু কেটে লেফট করে জয়েন করো। আমি তো পিপিটি অফ করে অন করলাম, ঠিক আছে? এবং মানে আমার ফোনেও কানেক্ট আছে, সেখানে তো দেখাও যাচ্ছে, দেখতে পাচ্ছি। তো একটু লেফট করে জয়েন করো, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সি মানে আর কিছুই নয়, পরিসংখ্যা মানে আর কিছুই নয়, যে কতজন ওই নাম্বারটা পেয়েছে। আমি যদি বলি, ধরো আমি বললাম, আমি ডেটা দিলাম 10, 20 পরীক্ষার নাম্বার 10, 30, 40, 40। এখানে যদি আমি বলি 10, আমি 10 3 এখানে কবার 10 কবার আছে দেখো, 3 বার। আমি যদি এরকম করে লিখি 10 10 10, এইটা এইভাবে লিখি, তাহলে এটা আমার নর্মাল ডেটা। আমি যদি বলি যে 10 3 জন পেয়েছে, কোনটা সুবিধা বুঝতে তোমার? 20 একজন পেয়েছে, 30 একজন পেয়েছে, 40 দুজন পেয়েছে, কোনটা সুবিধা তোমার বুঝতে? তাহলে এইটা সুবিধা হচ্ছে, ঠিক আছে? আর এটা হচ্ছে কত বেশি হিজিবিজি হয়ে যাবে, এইটা তোমার মানে টেবিল আকারে সাজানো হচ্ছে। তো এই যে আমি বললাম 10 3 জন পেয়েছে, এইটাকে বলা হয় পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। এই যে বললাম 20 একজন পেয়েছে, 30 একজন পেয়েছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা। এবং এই যে বললাম 40 দুজন পেয়েছে, এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এইখানে দেখো, এইখানে যে ফ্রিকোয়েন্সি 1 মানে কি, ফ্রিকোয়েন্সি 1 মানে কি, 49 থেকে এই 45 থেকে 49 একজন পেয়েছে, 50 থেকে 54 6জন পেয়েছে, 55 থেকে 59 2জন পেয়েছে, 60 থেকে 64 3জন পেয়েছে, আর 65 থেকে 69 জন 5 জন পেয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা ট্যালি আকারেও রিপ্রেজেন্ট করি। ধরো প্রথমে কিভাবে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করার জন্য কি করবে, প্রথমে কিন্তু আমাদের ট্যালি ইউজ করতে হয়। ট্যালি সম্পর্কে জানো তোমরা? ট্যালি মানে কি বলতো, এই একটা দাগ দিলাম, এই দুটো দাগ দিলাম, এই তিনটে দাগ দিলাম,
এই 4টে দাগ দিলাম আর এই 5টা দাগ দিলাম, এগুলোকে বলা হয় ট্যালি। ধরো তোমার কাছে এরকম একটা র ডেটা আছে, ওই ছবিটা চলে, তো এইখানটায় দেখো এখানে ট্যালি দেওয়া আছে, এইখানে এরকম তোমার কাছে এরকম র ডেটা আছে, এর উপরে যে 55, 37, 35 এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে র ডেটা। তো এই র ডেটা গুলোকে তোমাকে সাজাতে হবে। তুমি প্রথমে শ্রেণী ক্লাস ইন্টারভেল কিভাবে বের করতে হয় সেটা আমি বলে দিলাম, যে ধরো এখানে ম্যাক্সিমাম হচ্ছে 55, তাহলে আমি 11টা করবো, 5 রাখবো, দিয়ে আমার 11টাই হয়েছে, 11 5 55, তাহলে আমার সব ডেটাগুলো করবো। এবার 10 থেকে 14 কতজন পেয়েছে, দেখো 10 আছে 14 আছে, তাহলে 2 জন, ওই জন্য 2টো দাগ দেওয়া আছে, এইটা কানা মানে একটু বাঁকানো 2টো দাগ, এইগুলোকে বলা হয় ট্যালি। ঠিক আছে, এই দেখো 15 থেকে 19 এখানে দেখো 4টে, তারপরে একটা ক্রস দেওয়া আছে, অর্থাৎ 5 নম্বর ট্যালিটাকে মানে আমরা 1 নম্বর ট্যালিকে একটা দাগের দ্বারা বোঝাই, 2 নম্বর ট্যালিকে 2টো দাগের দ্বারা বোঝাই, 3 নম্বর ট্যালিকে 3টে দাগের দ্বারা বোঝাই, 4 নম্বর ট্যালিকে 4টে দাগের দ্বারা বোঝাই, কিন্তু 5 নম্বর ট্যালিকে কি করি আমরা এভাবে ক্রস টেনে দিই। ঠিক আছে, এইভাবে আমরা ক্রস টেনে দিই, এইভাবে আমরা ট্যালি দিই। এবং ট্যালিগুলোকে শেষে গুণে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা, এখানে 2টো দাগ আছে, তাহলে 2টো ট্যালি আছে, এখানে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা কত হবে, এফ কত হবে, ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যাকে আমরা এফ বলি 2। এই 15 থেকে 19 কটা ট্যালি আছে দেখো, এখানে 5টা, এখানে 3টে, 8টা। 20 থেকে 24 কটা আছে দেখো, 5টা, একটা 6টা। 25 থেকে 29 মধ্যে দেখো, এখানে 5টা, 10টা, 2 12টা ট্যালি। তো এভাবে আমরা কি করি, ট্যালির উপর বেস করে আমরা পরিসংখ্যা নিয়ে আসি, পরিসংখ্যায় করি। ঠিক আছে, তো ট্যালিটা বোঝা যাচ্ছে। আচ্ছা দেখো আমার এখানে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, আর কার কার দেখা যাচ্ছে না আরো এখনো? দেখা যাচ্ছে না, শোনা যায় না। দেখো তাহলে তোমাদের নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, তোমরা একটু করো, মানে আমার এখানে কিন্তু সমস্যা হচ্ছে না, এখানে আমার ফোনেও কানেক্ট আছে, ফোনেও মানে আমি শুনছিও পড়াচ্ছিও। সবার কি প্রবলেম হচ্ছে এটা? আচ্ছা সবাই না স্যার আমাদের হচ্ছে না, যাদের হচ্ছে তাদের নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমি ওই কারো শুনতে পাচ্ছি না, আমি ওদের কথা। এ কি বলছো? আবার জয়েন করছি, সেম প্রবলেমই হচ্ছে। দেখতে পাচ্ছি, দেখো মানে সুমন ঘোষ বলছো ক্লিয়ার নয় সাউন্ড। এখানে কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না, আমার দিক থেকে ওয়াইফাই কানেক্ট আছে, আমার ফোনে সবকিছু দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। এবারে যদি কিছু সমস্যা হয় তোমাদের কিন্তু আমাদের আবহাওয়ার কারণে স্যার আজকে সমস্যা হচ্ছে। হ্যাঁ মানে নেটওয়ার্ক হয়, মানে হাই স্পিড নেট, মানে নেট স্লো হচ্ছে, কিছু একটা হচ্ছে, কারণ আমি ফোনেও কানেক্ট আছি তো। ঠিক আছে, দেখো একটু পিপিটি নেই সুমন, আমাদের বায়ো তো এমনি স্ট্যাটের ক্লাসগুলো, ফ্রি ক্লাসগুলো খুব ভালো ছিল, আপনাদের স্ট্যাটের ক্লাসগুলো খুব ভালো। তো ওই ট্যালি গুলো তো মোটামুটি বোধহয় আমরা কম বেশি সবাই পারবো। তো ওই যেগুলো একটু টাফ, মানে টাপে আমরা যাবো একটা বুঝো টাপেই যাচ্ছি, তোমাকে আগে নিয়ে যাই তো বাবা। নাইন বা ওইগুলো একটু বেশি করে। তুমি কিভাবে ওই প্রসার বের করতে হয়, 0.5 কি করে বের করতে হয় সেটা জানতে? হ্যাঁ স্যার, ওগুলো সবাই মানে কম বেশি হয়তো জানি, এগুলো তো ভালো হচ্ছে। তো ওইগুলো একটু বেশি যদি এমসিকিউ দেন তাহলে আরে হবে রে বাবা, হবে, আমি সবগুলোই পড়াবো, একটু পড়াতে দাও, বুঝলে? সবটাই পড়ানো হবে, আমরা জানি তোমরা সবটা জানো, কিন্তু স্যার আমার তো ঘরে জিও এয়ারটেল লাগানো আছে, আমি পুরো নেটের সামনে বসে আছি, কিন্তু এরকম প্রবলেম কোনোদিন হয় না। আজকে স্ট্যাটিস্টিক্স এর ক্লাস তো, এবার আমরা কিচ্ছু শুনতে পাচ্ছি না, মানে একদম পুরো সাউন্ড কেটে আসছে, পিপিটি তো পুরো আউট। এবার মানে এই ক্লাসটা তো ইম্পর্টেন্ট ক্লাস, আমরা প্রথম থেকে শোনার জন্য বসে আছি, কিন্তু খুব ডিস্টার্ব হচ্ছে স্যার, আজকে খুব ডিস্টার্ব হচ্ছে। দেখো ডিস্টার্ব হলে মানে ঠিক আছে, আমার দিক থেকে ডিস্টার্ব হলে আমি সলভ করবো, আমি কি করবো বল? আমার দিক থেকে ডিস্টার্ব হচ্ছে না। স্যার আমাদের জিও ফাইবার অ্যাকচুয়ালি আজকে সমস্যা দিচ্ছে হয়তো স্যার, জিও ফাইবারই হয়তো যদি আমরা করলাম। হ্যাঁ মানে আরে আমার দিক থেকে করার নেই। দেখো তুমি এক সেকেন্ড দাও, তোমরা কথা বলো, কিছু বলো, এখানে শোনা যাচ্ছে সব, আমি ফোনেও কানেক্ট হয়ে আছি, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এবার রেকর্ড থাকবে সেটা দেখে নেবে, একটু করতে দাও, রেকর্ড থাকবে সেটা দেখতে পাবে। তো আমরা ট্যালি এবং ফ্রিকোয়েন্সি এই দুটো বিষয় বুঝলাম, ঠিক আছে? আর একটু পড়াতে দাও, তারপর আমরা যাবো, সবেই যাবো, আমরা তো আর এখানে এইটা পড়িয়ে শেষ করে দেবো না ক্লাস। যারা জানে না তাদেরকেও তো
পড়াতে হবে নাকি? তো আমরা ক্লাস ইন্টারভেল গেলাম, আমরা ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হয় সেটা দেখলাম। এরপরে আরেকটা বিষয় থাকে, এই দেখো এখানে একটা দেওয়া আছে, এই যে ধরো এই ছোট করে দেওয়া আছে, এখানে এই একটা নাম্বার দেওয়া আছে, একজন 5 পেয়েছে, একজন 6 পেয়েছে, একজন 15, একজন 7, একজন 8, 10, 12 এরকম করে করে নাম্বার পেয়েছে। তার এরকম ক্লাস শ্রেণীসীমা বের করা হয়েছে, ট্যালি করা হয়েছে এবং নাম্বার দিয়ে ফ্রিকোয়েন্সি বের করা হয়েছে। ঠিক আছে, এবারে ফ্রিকোয়েন্সি বের করা হয়েছে। তো এরপরে আমরা এই ফ্রিকোয়েন্সির উপর বেস করে আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি বের করা পর্যন্ত শিখলাম। তো এই ফ্রিকোয়েন্সি বের করার পর আমাদের আরেকটা বিষয় আমাদের স্ট্যাটিস্টিক্সে কাজে লাগে, সেটা হচ্ছে মিড পয়েন্ট বা মধ্যবিন্দু বের করা। মিড পয়েন্ট বা শ্রেণী ব্যবধানের মিড পয়েন্ট। শ্রেণী ব্যবধানের মিড পয়েন্ট, শ্রেণী ব্যবধানের মিড পয়েন্ট মানে কি? এই যে আমি বললাম এই মিড পয়েন্ট কেন বের করতে হয়, প্রথমত কেন বের করতে হয় বলতে পারবে কেউ যে মিড পয়েন্ট কেন বের করতে হয়? আমি একটা ডেটার ধরো আমি বললাম 5 থেকে 7, তার ফ্রিকোয়েন্সি 3 বা পরিসংখ্যা 3, এটা হচ্ছে আমার ক্লাস বা ক্লাস ইন্টারভেল, ফ্রিকোয়েন্সি আমার 3। এইটা দেখ, এই যে চারটা দেখতে পাচ্ছ, এখানে আমার মিড পয়েন্ট কেন প্রয়োজন হবে বলো? আমি মিড পয়েন্ট কেন বের করবো বলো? সবাই তো জানো সবটা, বলো কেউ মিড পয়েন্ট আমি কেন বের করবো, মানে কেন প্রয়োজন হয় মিড পয়েন্ট আমার? কি করার জন্য? পলিগন বের করার জন্য মিড পয়েন্ট বের করতে হয়। হ্যাঁ, সেটা লাগে, ফ্রিকোয়েন্সি পলিগন বের করার জন্য মিড পয়েন্ট লাগে। কিন্তু আমি মিড পয়েন্ট কেন লাগবে আমার, আর কেন লাগবে আমার? আমি তখন পলিগন পড়াচ্ছি না, আমি মিড পয়েন্ট পড়াচ্ছি, কেন লাগবে? দেখো মিড পয়েন্ট লাগে একটা কারণে, এই যে বললো এই 5 থেকে 7 3জন পেয়েছে, এই 3জনের তুমি নাম্বার বলতে পারবে যে কে 5 পেয়েছে, কে 7 পেয়েছে, না 6 পেয়েছে, কেউ বলতে পারবে? বলতে পারবো না আমরা। এর জন্য মানে ধরো এরকম হতে পারে যে 3জন 5 পেয়েছে, এরকম হতে পারে 3জন 6 পেয়েছে, এরকম হতে পারে 3জন 7 পেয়েছে, এইরকম বিভিন্ন কম্বিনেশন হতে পারে। এরকম হতে পারে একজন 5 পেয়েছে, একজন 6 পেয়েছে, একজন 7 পেয়েছে, এরকম হতে পারে একজন 7 পেয়েছে, একজন 5 পেয়েছে, একজন 6 পেয়েছে, এরকম বিভিন্ন কম্বিনেশন হতে পারে। তো এই জন্য এই রকম প্রবলেমটা সলভ করার জন্য আমরা কি করি, এর একটা মিড পয়েন্ট বের করি। ঠিক আছে, মিড পয়েন্ট বের করি। এই মিড পয়েন্টটা হচ্ছে আমাদের এভারেজের ক্ষেত্রে বা পরবর্তী ক্ষেত্রে যেটা বললো ফ্রিকোয়েন্সি পলিগন সব জায়গায় কাজে লাগে। কিন্তু আমাদের এই জন্য এখানে আমরা কি শ্রেণীবিন্যাস করে দেওয়ার ফলে আমরা ইন্ডিভিজুয়াল ডেটা পাই না, ইন্ডিভিজুয়াল ডেটাগুলো পাই না। তো তার জন্য আমাদের এই মিড পয়েন্ট বের করতে হয়। মিড পয়েন্ট কি? মিড পয়েন্ট বের করার নিয়ম হচ্ছে নিম্ন প্রান্ত এবং আপার প্রান্ত, মানে যাকে আমরা লোয়ার লিমিট তার সঙ্গে আপার লিমিট এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়, তবে আমরা মিড পয়েন্ট পাই। এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। এটা তাহলে বের করো, এটা মিড পয়েন্ট কি হবে? তাহলে লোয়ার লিমিট হচ্ছে 5 প্লাস 7, 7 5 13 ডিভাইডেড বাই কত? সরি 7 5 12 ডিভাইডেড বাই 2। তাহলে এইখানে হচ্ছে আমার মিড পয়েন্ট বেরিয়ে গেল। এই মিড পয়েন্ট এর মিড পয়েন্ট কত হচ্ছে? এখানে আমার মিড পয়েন্টকে বেসিক্যালি এক্স দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এক্স দ্বারা। তো এর মিড পয়েন্ট হচ্ছে কত? 6। 8 আর 10 এর মিড পয়েন্ট কত হবে? তাহলে 8 প্লাস 10 বাই 2, তাহলে 18 9 আর 11 যোগ করলে দেখবে 11 আর 13 হচ্ছে কত হচ্ছে? 14 24 15। তো এইবার এইরকম হচ্ছে মিড পয়েন্ট হচ্ছে। এইবারে দেখো মিড পয়েন্ট ঠিক হচ্ছে কিনা। ধরো তুমি এরকম করে মিড পয়েন্ট সবগুলোর গুণ করে করে বের করেছো, কিন্তু মিড পয়েন্ট ঠিক হয়েছে কিনা সেটা কি করে বুঝবে বলো তো? যদি দেখো তোমার ক্লাস ইন্টারভেল আর মিড পয়েন্ট ইন্টারভেলের সেম হয়, তাহলে বুঝবে তোমার ইন্টারভেল ঠিক আছে, মিড পয়েন্ট ঠিক আছে। এবং এরকম ডেটা থাকলে না বেশি মিড পয়েন্ট বের করতে হয়। এটা এখানে ক্লাস ইন্টারভেল কত? আই মানে ক্লাস বা প্রসার আই হচ্ছে 3। তো এর যে রেঞ্জটা এইখানেও দেখবে 6 থেকে দেখবে এখানেও 3, 9 থেকে 12 এখানেও 3, এই রেঞ্জটা সেম হবে, তখনই বুঝবে তোমার মিড পয়েন্ট হচ্ছে সেম আছে, ঠিক আছে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো এবারে আমাদের মিড পয়েন্ট বের করতে শিখলাম আমরা।
ঠিক আছে, মিড পয়েন্টও বের করতে হয়, এটা আমরা দেখলাম। তাহলে পরিসংখ্যা গেল, এরপরে পরিসংখ্যার পার্সেন্টেজ, আচ্ছা এইগুলো আমরা পরে যাচ্ছি, তোমাকে আমার মিন মিডিয়ান মোডটাই শেখাই, তাহলে একটু সুবিধা হবে তোমাদের। এইখানটায় এটা ডেটা, এই ডেটাটা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এই ফ্রিকোয়েন্সি বের করা পর্যন্ত আমরা দেখলাম, এবারে ফ্রিকোয়েন্সি মানে প্রপোর্শন দেখবো এবং কিউমুলেটিভ পার্সেন্টেজ দেখবো, সেটা একটু পরে দেখবো, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই যে সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। যে সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা কেন মেজার করি, আমরা আলোচনা করেছি যে সেন্ট্রাল টেন্ডেন্সি কেন মেজার করি। ধরো আমাদের মানে সেন্ট্রাল টেন্ডেন্সির যে মান, সেটা হচ্ছে এমন একটা মান, বা যাকে আমরা মিন মিডিয়ান মোডের মধ্যে বলছি। মিন বা গড় হচ্ছে এমন একটা বিষয়, সেন্ট্রাল টেন্ডেন্সিকে আমরা 3 ভাগে ভাগ করি, মিন, মিডিয়ান, মোড। তো এটার এমন একটা, বা এই যে মিন বা গড় হচ্ছে এমন একটা বিষয়, আমি যদি বলি এখানে একটা আমি টেস্ট নিলাম, বললাম গড়ে সবাই 60% করে পেয়েছে, তোমাকে আমি বললাম মাধ্যমিকে কত পেয়েছো, তুমি বললো মাধ্যমিকে আমি 85% পেয়েছি। তাহলে এখানে তুমি তোমার মাধ্যমিকের রেজাল্ট, আমি বললাম উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো, 90% পেয়েছো, গ্রাজুয়েশনে তুমি 75% পেয়েছো। তাহলে তুমি তোমার মাধ্যমিক, গ্রাজুয়েশন, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কি দিয়ে রিপ্রেজেন্ট করছো, একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছ না, তাই না? 90%, 80%, 85%, একটা সংখ্যা দিয়ে তোমার পুরো বিষয়টাকে তুমি রিপ্রেজেন্ট করে দিচ্ছ। তো গড় বা মধ্যম মান হচ্ছে, মধ্যম মান বলছি, গড় বা মিন হচ্ছে এইরকমই একটা নাম্বার, এইরকম একটা সংখ্যা, যে হচ্ছে কি তোমার সমগ্র বৈশিষ্ট্যটাকে রিপ্রেজেন্ট। আমি যদি তোমাদের একটা ক্লাসে পরীক্ষা নিই, পরীক্ষায় দেখলাম গড়ে তোমরা 50 করে পেয়েছো, এভারেজে 50 করে পেয়েছো, তাহলে এই 50-এর মান, তার মানে কি সবাই 50 পেয়েছো? কেউ 45ও আছে, কেউ 60ও আছে, কেউ 10 পেয়েছে, কেউ আবার 90ও আছে, কিন্তু এভারেজে চলে এসছে কত, গড়ে চলে এসছে কত, 50। তো গড়টা আমরা মানে মাধ্যমিকে ম্যাথ করার সময় করেছি। তো সাধারণভাবে গড় বের করার নিয়ম হচ্ছে যে যে ডেটাগুলো থাকে সব ডেটাগুলোর সমষ্টি মানে যোগফল ডিভাইডেড বাই টোটাল নাম্বার, সেটাকে বলে গড়। সেভাবে গড় বের করা হয়। একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে ধরো আমি ধরলাম 2, 4, 6, 8, 10, এদের গড় বের করতে চাই, তাহলে কি করতে হবে, 2, 4, 6, 8, 10 এদের যোগ করতে হবে, ঠিক আছে, এবং টোটাল নাম্বার দিয়ে ভাগ করতে। টোটাল নাম্বার মানে কি, কটা নাম্বার আছে এখানে, কটা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5টা। এই 5টাকে, এইটাকে বলা হয়, এই যে টোটাল আমি এইগুলোকে বলা হয় এক্স বা স্কোর। হ্যাঁ, এই যে 2, 4, 6 এটাকে বলা হয় এক্স বা স্কোর। আর এই যে এন বললাম 5, এটাকে বলা হয় এন দ্বারা রিপ্রেজেন্ট করা। তাহলে এটাকে যোগ করো, তাহলে কত হবে, 6, 7, 10, 2, 12, 12, 20, 10, 30। তাহলে 30 ডিভাইডেড বাই এন 5, তাহলে 6, 5, 30, তাই তো? তাহলে আমি কি বলবো, এখানে গড়ে কত পেয়েছে, গড়ে 6 করে গড়ে পেয়েছে। কিন্তু দেখো একজন 2 পেয়েছে, 4 পেয়েছে, 8 পেয়েছে, 10 পেয়েছে। তো এইভাবে আমরা গড় বের করি বা আমরা গড় ক্যালকুলেট করি। এইবারে এই গড় বের করার নিয়ম হচ্ছে সামেশন এক্স বাই এন। এখানে দেখো গড় বের করার সূত্র হচ্ছে কি, এম ইকুয়াল, সবাই জানো কিন্তু বিষয়গুলো আরেকটু দেখে রাখো, এম ইকুয়াল এক্স বাই এন, এম ইকুয়াল এক্স বাই এন। তো গড়ের নিয়ম মানে নিয়ম, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে স্কোর, এক্স কি রিপ্রেজেন্ট করে, এক্স মানে হচ্ছে স্কোর। আর সামেশন, এই যে চিহ্নটা, এই সামেশন হচ্ছে মানে সমস্ত স্কোরের যোগফল, সমস্ত স্কোরের যোগফল। আমরা সমস্ত স্কোরের যোগফল কত পেয়েছিলাম, 30, আর তাকে ডিভাইডেড করছি টোটাল নাম্বার হবে যে 5 ছিল, 5। তাহলে এইভাবে আমার হচ্ছে কত, 6 গড় বেরোচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমি যে নাম্বারগুলো দিয়েছিলাম, ধরো আমি 2 দিয়েছিলাম, 4 দিয়েছিলাম, 6 দিয়েছিলাম, 8 দিয়েছিলাম, মেবি 10 দিয়ে দিচ্ছিলাম, এইগুলো দিয়েছিলাম। এই যে ডেটাগুলো, এই যে স্কোরগুলো, এই যে এক্স, যাকে আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করছি, এই স্কোরগুলো কি স্কোর, গ্রুপ না আনগ্রুপ? এটা হচ্ছে আনগ্রুপ। তাহলে এই যে সূত্রটা আমরা গড় বের করছি, এই গড় বের করার নিয়মের ক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করছি, এই যে সূত্রটা বলছি, এটা হচ্ছে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে। যদি তোমার ডেটা এরকম থাকে, ছোট থাকে, আনগ্রুপ ডেটা হয়, তখন তুমি এই নিয়ম অ্যাপ্লাই করে গড় নির্ণয় করতে পারবে। কিন্তু যদি গ্রুপ ডেটা থাকে তখন কি হবে, তখন এই ফ্রিকোয়েন্সির প্রয়োজন হয়, আলোচনা করছি।
তার আগে দেখো গড় বা মিনকে বিশ্লেষণ করলে কতগুলো বৈশিষ্ট্য পাওয়া যায়। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গড় হচ্ছে একটি কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি। গড় কি? একটি কেন্দ্রীয় পরিমাপ করার পদ্ধতি, মানে সেন্ট্রাল টেন্ডেন্সি পরিমাপের 3টে পদ্ধতি আছে, মিন, মিডিয়ান, মোড। তার মধ্যে মিন হচ্ছে একটা। এটি গাণিতিক তথ্য বা রাশিমালার প্রতিনিধি স্থানীয় মান। এটা রাশিমালা মানে সমগ্র রাশির সমগ্র ডেটা রিপ্রেজেন্ট করে, প্রতিনিধি স্থানীয় মান প্রতিনিধি করে। মানে এই যে বললাম তুমি মাধ্যমিকে 80% পেয়েছো, গড়ে 80% পেয়েছো, এভারেজে 80 করে পেয়েছো, তার মানে এই নয় কিন্তু তুমি প্রতিটা সাবজেক্টে 80 পেয়েছো, কিন্তু এই 80% কি করছে? তোমার প্রতিটা সাবজেক্টের নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, তাই না? প্রতিনিধি করছে, এই তোমাকে রিপ্রেজেন্ট করছে। তো এটা হচ্ছে এটি সমজাতীয় পরিসংখ্যানের প্রতিনিধি স্থানীয় মানকে নির্ণয় করে। এবং গড়কে আমরা কি এম অক্ষর দ্বারা প্রকাশ করি। গড় বিভিন্ন রকম হতে পারে, গড় বিভিন্ন রকম ভাবে আমরা বের করি, যেরকম ধরো অ্যারিথমেটিক মিন মানে পাটিগাণিতিক গড়, জিওমেট্রিক মিন, হারমোনিটিক মিন, এরকম একটা কিছু আছে। এছাড়াও আরো অনেক প্রসেস আছে, অনেক প্রসেসে গড় নির্ণয় করা যায়। সাধারণত আমরা এডুকেশনের ক্ষেত্রে, সাইকোলজির ক্ষেত্রে আমরা কি করি? অ্যারিথমেটিক মিনটাকে ইউজ করি, কিন্তু গড় বের করার অনেক নিয়ম আছে, ঠিক আছে? তার মধ্যে 3টে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কিন্তু অনেকগুলো নিয়ম আছে। এইবারে গড় নির্ণয়ের একাধিক পদ্ধতি রয়েছে এবং গড় হচ্ছে একটা ব্যালেন্স পয়েন্ট। এইবারে ধরো আমি এখানে স্কোর দিলাম, এখানে 2, 4, 6, 8, 10, এখানে আমার গড় কত বেরিয়েছিল? 6, মিন কত বেরিয়েছিল? 6। এইবারে যদি আমি এখানে আরেকটা নাম্বার যোগ করে দিই, 10-এর পর ধরো আরেকটা নাম্বার যোগ করে দিলাম 5, তাহলে আমার মিন চেঞ্জ হবে না? হবে না বলো? গড় চেঞ্জ হবে না? চেঞ্জ হবে। আমি যদি সবগুলোর সঙ্গে এক এক করে যোগ করে দিলাম, সব ডেটার সঙ্গে এক এক করে যোগ করলাম, তাহলে গড় চেঞ্জ হবে। তাহলে এইটা মনে রাখবে, এটা মনে রাখবে। এইখানে তো এটার উপর বেস করে কিন্তু মিডিয়ান আর মিনের মধ্যে ডিফারেন্স, মানে গড় আর মধ্যম মানের মধ্যে ডিফারেন্স এর উপর বেস করে হবে। তাহলে রাশিমালার কোনো একটি মান যদি প্রভাবিত হয়, কোনো একটি মান যদি চেঞ্জ হয়, তাহলে সমগ্র মিনটা কি হবে? সমগ্র মিনটা চেঞ্জ হয়ে যাবে। মানে একটি মান যদি প্রভাবিত হয়, একটি মান যদি চেঞ্জ হয় বা বেড়ে যায় বা কমে যায়, যোগ বিয়োগ হয়ে যায়, গুণ ভাগ হয়ে যায়, তাহলে একই সঙ্গে সঙ্গে মিনটাও কিন্তু যোগ বিয়োগ বা গুণ ভাগে বেড়ে যাবে বা কমে যাবে। তো এইটা হচ্ছে কিন্তু এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অসমাপ্ত বন্টন দ্বারা গড় নির্ণয় সম্ভব নয়। অসমাপ্ত বন্টন মানে কি? অসমাপ্ত বন্টন মানে হচ্ছে আমার হ্যাঁ শেষ নেই। আমার বললাম, আমি দেখলাম বললাম আমি এখানে যে ডেটা দিয়েছিলাম কি, এখানে আমার 10-এ এসে শেষ হয়ে গেছে, কিন্তু কিছু ডেটা থাকে শেষ হয় না। কোথায় গেল? শেষ হয় না। কিরকম? যে 2, 4, 6, 8, 10 এরকম করে তারপরে ডট 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 দেওয়া আছে, ফুটকি করে দেওয়া আছে, মানে অসংখ্য ইনফিনাইট। তো সেই জায়গার ক্ষেত্রে কিন্তু আমরা গড় ব্যবহার করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে আমরা গড় নির্ণয় করা সম্ভব না। এগুলো থেকেই প্রশ্ন আসবে, এগুলো থেকে আসবে, এই জিনিসগুলো থেকে আসবে। তো গড়কে সাধারণভাবে আমরা 3 ভাগে ভাগ করি। গাণিতিক গড়, যেটাকে আমরা পাটিগাণিতিক গড়ও বলি, অ্যারিথমেটিক মিন, জ্যামিতিক গড় বা জিওমেট্রিক মিন। ব্যালেন্স পয়েন্ট যেটা রয়েছে, শুনতে পাচ্ছি না গো, টাইপ করে বলো তো, কথা কেটে যাচ্ছে। উনি মনে হয় আপনাকে বলতে চাইছেন ব্যালেন্স পয়েন্ট কাকে বলে, ওকে একটু এক্সপ্লেন করে দেওয়ার জন্য। ব্যালেন্স পয়েন্ট, ও রাশি, হ্যাঁ, মানে ওইটা এটা বেসিক্যালি সাম্য বিন্দু, প্রকৃত সাম্য বিন্দু। ব্যালেন্স পয়েন্ট মানে কি বলতো? এই ব্যালেন্স করে দেয়। ব্যালেন্স করে দেয় কিরকম? এই যে বললাম রাশিমালার মান যখন বেড়ে যায় তখন কি গড়টাও বেড়ে যায়। তো ধরো আমি বললাম 2, 4, 8, 10, এর একটা গড় বেরোবে, এর সঙ্গে আমি আরো দুটো ডেটা যোগ করে দিলাম 15, 20, তাহলে কি গড় চেঞ্জ হবে? তো আমি দুটো সংখ্যা বাদ দিয়ে দিলাম, 10টাকে বাদ দিয়ে দিলাম, এই 3টে থাকলো, গড় চেঞ্জ হবে? তো ব্যালেন্স করে দেয়। হ্যাঁ, এবং ব্যালেন্স করে দেয় আরেকটা ব্যালেন্স পয়েন্ট কিরকম? ধরো তুমি বললাম 80% পেয়েছো, তুমি কি সব সাবজেক্টে 80% পেয়েছো? কোনোটায় 90 পেয়েছো, কোনোটায় আবার
50ও পেয়েছো, কোনোটা আবার 50ও পেয়েছো। এই যে তোমার কম বেশি সেই সবটাকে কি করে ব্যালেন্স করে দেয়, সেই সবটাকেও ব্যালেন্স করে দেয়। হ্যাঁ, এই জন্য বলছি এটা ব্যালেন্স পয়েন্ট। এই দুদিক থেকে তুমি দেখতে পারো, ঠিক আছে। তো গড়কে আমরা 3 ভাগে সাধারণত ভাগ করি, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন বা সমন্বয়পূর্ণ। তো সাধারণভাবে আমরা এই অ্যারিথমেটিক মিনটা নিয়ে আলোচনা করবো, কারণ আমরা আমাদের এক্ষেত্রে এখানে এটাই আছে। তো গড় ব্যবহার কোথায় কোথায় হয় দেখো, এই মিনটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মিন বা এম, গড়, এইটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের একদম ভিত বলতে পারো, ভিত। কারণ যত সিলেবাসে যা কিছু আলোচনা করলাম, এই মিন ছাড়া কিন্তু বেশি কিছু করতে পারবে না। দেখো কোথায় কোথায় ব্যবহার করা হয়। ইউজ অফ মিন, কোনো পরিসংখ্যান বন্টনে কেন্দ্রীয় প্রবণতাকে নির্ণয় করার জন্য গড় বা মিন ব্যবহার করা হয়। তাহলে সেন্ট্রাল টেন্ডেন্সিকে ব্যবহার করার জন্য আমরা মিন ব্যবহার করি। এবার এই মিনের উপর বেস করে তুমি যদি কোনো ডেটার মিন বা গড় না পাও, তাহলে তুমি কোনো যে ভেরিয়েবিলিটি মানে স্ট্যান্ডার্ড ডিভিশন, এভারেজ ডিভিশন, কোয়ার্টাইল ডিভিশন, না কোয়ার্টাইল ডিভিশন হয় না, লাগে না, তো স্ট্যান্ডার্ড ডিভিশন, হ্যাঁ, এভারেজ ডিভিশন কিছুই বের করতে পারবে না। কারণ এই আদর্শ বিচ্যুতি মানে স্ট্যান্ডার্ড ডিভিশন বা এসডি, এভারেজ ডিভিশন, এগুলো বের করার জন্য আমার কিন্তু গড় লাগবে। থাক, গড় কি করে আমাদের ভেরিয়েবিলিটি মেজারমেন্টের ক্ষেত্রেও সাহায্য করে। আমাদের এই যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বললাম, সহগতি সহগাঙ্ক বলছি, সিলেবাস আলোচনা করার সময় বললাম, সেগুলো নির্ণয় করার জন্য গড় প্রয়োজন। এই যে টি স্কোর, জেড টেস্ট, স্ট্যান্ডার্ড স্কোর, স্ট্যানাইন, সেগুলো নির্ধারণ ক্ষেত্রেও গড় ব্যবহার করতে হবে, না হলে তুমি পারবে না, ঠিক আছে। প্রতিসমভাবে বিন্যস্ত প্রতিনিধিত্ব বোঝানো গড় ব্যবহার করা। তো বেসিক্যালি তাহলে আমরা দেখছি যে এই গড়ের উপর বেস করে পরে যে স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন গুলো করবো, সেগুলো কিন্তু গড়ের সাহায্য ছাড়া আমি করতে পারবো না, ঠিক আছে। তো সেইটা আমরা করতে পারবো না, ঠিক আছে। তো তাহলে এই জন্য মানে বুঝতে পারছো যে গড়টা কতটা গুরুত্বপূর্ণ। এইবারে গড় আমরা দু ধরনের ডেটার গড় বার করি, ক্যালকুলেশন অফ মিন বা গড়ের পরিমাপ। গড় আমরা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে এবং গ্রুপ ডেটার ক্ষেত্রে। আনগ্রুপ ডেটার ক্ষেত্রে নিয়ম কি, সূত্র কি, গড় বা সামেশন এক্স বাই এন। আনগ্রুপ ডেটার ক্ষেত্রে সূত্র নিয়ম কি, সামেশন এক্স বাই এন, ঠিক আছে। সামেশন এক্স মানে কি, এক্স মানে হচ্ছে এই স্কোর, সমস্ত স্কোরের যোগফল ডিভাইডেড বাই এন, মানে টোটাল নাম্বার অফ। এখানে দেখো একটা কিছু আনগ্রুপ ডেটা বা শ্রেণীবিহীন ডেটা দেওয়া হয়েছে, এখানে যেরকম 10, 12, 14, 15, 20, 18, এগুলোর গড় নির্ণয় যদি করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, 10, 12, 14, 20, 18 এগুলোকে যোগ করতে হবে, আর এন দিয়ে ভাগ করতে হবে। এর মানে 1, 2, 3, 4, 5, 6, 6 হচ্ছে এন, 88কে 6 দিয়ে ভাগ করলে 14.66। তাহলে এখানে আমার গড় হলো কত, 14.6। তাহলে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে গড় নির্ণয় কিভাবে করতে হয়, এই রিলেটেড কারোর কোনো সমস্যা? না স্যার। এরপরে যেটা মানে যেগুলো আমাদের একটু সমস্যা হয়, সেটা হচ্ছে গ্রুপ ডেটার ক্ষেত্রে। যে ডেটাগুলো গ্রুপ থাকছে, শ্রেণীবিন্যাস, শ্রেণীর ওপর বেস করে থাকছে, রেঞ্জের উপর বেস করে থাকছে, সেক্ষেত্রে তুমি কিভাবে গড় নির্ণয় করবে। তো ধরো এইরকম একটা স্কোর দেওয়া হয়েছে, দেখেন এটা আমরা এইভাবে লম্বালম্বি ভাবে সাজিয়ে নিচ্ছি। ধরো এইরকম স্কোর আছে, স্কোরকে আমি রিপ্রেজেন্ট করছি এই ক্লাস। তো এইরকম 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, আর হচ্ছে 50 থেকে 59। আচ্ছা, এটা বেসিক্যালি 10 করে দিয়েছে না।
50 থেকে 55 হবে, ঠিক আছে, 55 হবে, ওটা 59 হবে না, 55। তো এইরকম যদি হয় এর ক্লাস, তো এখানে আমি ফ্রিকোয়েন্সি কি দেখছি, পরিসংখ্যা কি দেখছি, যে 10 থেকে 14 এর মধ্যে একজন আছে, 15 থেকে 19 এর মধ্যে দুজন আছে, 20 থেকে 24 এর মধ্যে 3 জন আছে, 25 থেকে 29 এর মধ্যে 8 জন আছে, 30 থেকে 34 এর মধ্যে 12 জন আছে, 35 থেকে 39 এর মধ্যে 6 জন আছে, 40 থেকে 44 এর মধ্যে 4 জন আছে, এবং 45 থেকে 49 এর মধ্যে 3 জন, আর 50 থেকে 60 এর মধ্যে বা 55 এর মধ্যে একজন আছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি পেলাম, এই পেলাম। এবারে এইখানে এন বের করতে হয়। এন বের করার নিয়ম হচ্ছে এইখানটায় এন, এই যে ফ্রিকোয়েন্সি পরিসংখ্যা, টোটাল পরিসংখ্যাকে যোগ করলে আমরা এন পেয়ে যাব। টোটাল পরিসংখ্যাকে যোগ করলে কি পেয়ে যাব, আমরা এন পেয়ে যাব, ঠিক আছে। এটা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে এটা যাচ্ছি না, আলোচনা করলাম। এইখানটা এইটা এইখানটা আছে। তো এন এখানে টোটাল মানে এন কি করে পাবো আমরা, গ্রুপ এই গ্রুপ ডেটার ক্ষেত্রে এন কি করে পাবো, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট কি করে পাবো, ফ্রিকোয়েন্সি গুলো যোগ করলে, টোটাল ফ্রিকোয়েন্সি গুলোকে যোগ করলে আমরা n পাবো। তাহলে এখানে এন হচ্ছে কত, 40, ঠিক আছে। এইখানে আমাদের এই যে গ্রুপ ডেটার ক্ষেত্রে নিয়ম বের করার নিয়ম হচ্ছে, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি পেলাম, এরপরে হচ্ছে আমাদের মিড পয়েন্ট বের করতে হয়। মিড পয়েন্ট বের করতে হয়, এখানে মিড পয়েন্টের প্রয়োজন হয়। মিড পয়েন্ট মানে কি, মধ্যম মান, বা মধ্যম মান নয়, এটা বেসিক্যালি মধ্য মান হবে, হ্যাঁ, মিডিয়ানের সঙ্গে ডিফারেন্ট মধ্য মান, এটা এক্স বা এক্স আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কোডটাকে যেহেতু এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এক্স আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সে মধ্যমান। মধ্যমান বের করার নিয়ম কি, লোয়ার আর প্লাস হায়ার, হ্যাঁ, বাই 2, লোয়ার আর আপারকে অ্যাড করে দিয়ে বাই 2 করলে হয়ে যাবে। এটা হচ্ছে লং মেথডের মাধ্যমে হচ্ছে। আচ্ছা, এইটা আগে। তো হ্যাঁ, তো এই ডেটাটা আগে, এটা আগে দেখ। তো এখানে আমার আনগ্রুপ ডেটার ক্ষেত্রে এফএক্স, সামেশন এফএক্স, আচ্ছা এফএক্সটা, সামেশন এফএক্সটা করিয়েছি, তোমাদের এফএক্সটা করাই। তো এই ক্ষেত্রে যদি মানে গ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা সিম্পলি যেটা দেখেছিলাম সেইটা আগে দেখে নাও একটু, তারপরে ওইটাতে যাচ্ছে। এবারে আমাদের নর্মাল যখন ডেটা থাকছে 2, 4, 5, 6, সেটাকে আমরা নর্মালি বের করে দিচ্ছি এই নিয়মটা অ্যাপ্লাই করে। এইবারে যখন আমাদের ফ্রিকোয়েন্সি বেশি হয়ে যাচ্ছে, এইখানে দেখো এগুলো সব আনগ্রুপ ডেটা, কিন্তু 9 2 জন পেয়েছে, 12 5 জন পেয়েছে, 13 4 জন পেয়েছে, 16 6 জন পেয়েছে, 17 3 জন পেয়েছে, 22 9 জন পেয়েছে, 23 8 জন পেয়েছে, এইভাবে 40 জন যদি হয়, এটা কি করে বের করবে? এই ডেটাগুলো কি ডেটা, এগুলো গ্রুপ ডেটা না আনগ্রুপ ডেটা? আনগ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটা, কিন্তু একই নাম্বার বারবার অনেকবার রিপিট হয়েছে, যেরকম 9 2 বার আছে, 12 5 বার আছে, 13 4 বার আছে। তো এক্ষেত্রে গড় বের করার নিয়ম হচ্ছে সামেশন এফএক্স। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এফএক্স মানে কি, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সির সঙ্গে যখন স্কোরকে গুণ করছি, মানে পরিসংখ্যা গুণিতক স্কোর বা এক্স, এফ গুণিতক এক্স, সেটাকে হলে এফএক্স বেরোয়। তাহলে 9 2 জন আছে, 2 জন পেয়েছে, মানে বেসিক্যালি সহজভাবে বোঝো যে 9 2 জন পেয়েছে মানে কত পেয়েছে টোটাল, 9 2 জন 18। বেসিক্যালি এইটাই আমাদের এফএক্স বের করে দেয়, মানে 9 2 জন আছে মানে 18 আছে। এই 9 ইন্টু 2 মানে এই এফ ইন্টু এক্স দিয়েছে এফএক্স বের করা। তাহলে আর 12 5 দেখো, 12 সঙ্গে 5 গুণ করো 60, 13 4 52, 16 6 96, 17 গুণিত 3 51। এইভাবে দেখো এফএক্স বের করা। তাহলে এফএক্স বের করার নিয়ম কি, পরিসংখ্যার সঙ্গে স্কোরকে গুণ করে দিলে আমার এক্স চলে আসবে। এরপরে এই সামেশন এফএক্স মানে কি, এই যে সমস্ত এফএক্স গুলো আছে তাদের যোগফল, এই সমস্ত যোগফল দেখো 733 বেরোচ্ছে। তো যখন আমাদের এইরকম ডেটা থাকবে তখন আমরা গড় তাহলে আমাদের প্রথম গড় নির্ণয় করার নিয়ম বের করেছিলাম কি,
এম ইন্টু সামেশন এক্স বাই এন। এটা কি আনগ্রুপ ডেটার ক্ষেত্রে। কিন্তু আনগ্রুপ ডেটার ক্ষেত্রে যখন নাম্বারগুলো রিপিট হবে বারবার, তখন কি নিয়ম, সামেশন এফ এক্স বাই এন। এই সামেশন এফ এক্স বাই এন, এখানে সামেশন এফ এক্স কত, 733 আর 40 এন, তাহলে এটা বেরোচ্ছে। ঠিক আছে, এটা তাহলে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা দুটো বিষয় বের করলাম, দুটোর ক্ষেত্রে বের করলাম। ঠিক আছে, এইবারে তুমি ধরো শ্রেণীবদ্ধ গ্রুপ পাচ্ছ, গ্রুপ ডেটা যেগুলো আমরা এই ডেটাটাকে বলছি। তো এইখানে লং মেথডে, লং মানে আমরা গ্রুপ ডেটার ক্ষেত্রে গড় বের করার জন্য আমরা দুটো সূত্র ইউজ করি। গ্রুপ ডেটার ক্ষেত্রে গড় নির্ণয় করার জন্য আমরা কি করি, দুটো সূত্র ইউজ করি। একটা হচ্ছে লং মেথড, আর একটা হচ্ছে অ্যাজিউম মানে মোড মিন মেথড, অ্যাজিউম মিন। তাহলে হ্যাঁ, গড় বের করার জন্য আমরা দুটো মেথড ইউজ করি গ্রুপ ডেটার ক্ষেত্রে। কি কি, একটা হচ্ছে লং মেথড বা দীর্ঘ মেথড। এই লং মেথড হচ্ছে এইটা, দীর্ঘ মেথড হচ্ছে এইটা। এর সূত্র কি, এম ইকুয়াল সামেশন এফ এক্স আই। তাহলে আমার ওখানে কি ছিল, আই ছিল, এর আগেরটাতে আই ছিল না স্যার। এটা হচ্ছে সামেশন এফ এক্স বাই এন। এইটা, এই এম মানে কি, এখানে এম বলতে কি বোঝায়, এম বলতে গড় বা মিনকে বোঝায়। আর এই চিহ্নটা হচ্ছে সামেশন চিহ্ন, মানে যোগফল, ফ্রিকোয়েন্সি এফ, আর এক্স আই হচ্ছে কি, এক্স আই হচ্ছে মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্ট বা এক্স আই, মিড পয়েন্ট বের করার নিয়মটা বলেছিলাম, আলোচনা করছি তো। এবং এন মানে তো আমরা জানি। তো এখানে দেখ, তাহলে এক্ষেত্রে আমরা লং মেথড যদি আমাদের ধরো এরকম একটা ডেটা দেওয়া আছে, এরকম একটা স্কোর দেওয়া আছে, এই স্কোর থেকে আমরা যদি লং মেথডে মিন বের করতে চাই, তাহলে আমাদের কি কি লাগবে, আমার ক্লাস লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে, মিড পয়েন্ট লাগবে। মানে আমার কি সূত্র, কি সূত্র হচ্ছে সামেশন এফ এক্স আই ডিভাইডেড বাই এন। তাহলে আমার এফ লাগবে, এক্স আই লাগবে, আর এফ এক্স আই লাগবে। তো এফ এক্স আই বের করতে গেলে আমাদের ফ্রিকোয়েন্সি প্রথমে লাগবে। দেখো এখানে স্কোর দেওয়া আছে, এই স্কোরগুলো এর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এই দিকটায়। হ্যাঁ, 10 থেকে 14 একজন পেয়েছে, 15 থেকে 19 দুজন, 20 থেকে 24 3জন, 25 থেকে 29 8জন, 30 থেকে 34 12 জন, 35 থেকে 39 6 জন, এরকম ভাবে পেয়েছে। এরকম ভাবে টোটাল নাম্বার হচ্ছে। এইবারে আমাকে মিড পয়েন্ট বের করতে হবে। মিড পয়েন্ট বের করার সূত্র কি, আপার স্কোর প্লাস লোয়ার স্কোর ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 42 এটা 12 নাকি আপার লিমিট, আপার লিমিট অ্যাকচুয়ালি আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2। এইখানটা আছে ডিভাইডেড বাই 2। আচ্ছা, লিমিট পয়েন্ট বের করা, হ্যাঁ, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। তাহলে এক্ষেত্রে আমার আপার লিমিট কত হচ্ছে, 14। এক সেকেন্ড, আপার লিমিট 14। এখানে আমার আপার লিমিট হচ্ছে 14 প্লাস 10। এটা 12 হবে, ভুল করে 42 করে দিয়েছে। আচ্ছা, এইটা হ্যাঁ 12 হবে, 12 ছিল, এই জন্য বলে কি করে। ঠিক আছে, তাহলে আমার এটা হচ্ছে কি, বাদ বাকিগুলো ঠিক আছে। ঠিক আছে, ওইটা এটা একদম 1 হবে। তো এই 10 আর 14 যোগ করলে কত হচ্ছে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12 হচ্ছে আমার প্রথম হবে এটা। হ্যাঁ, তারপরে 15 আর 19 যোগ করলে কত হচ্ছে, 15 15 30 আর 4 দেখবে 34, 34কে 2 দিয়ে ভাগ করলে 17। ঠিক আছে, তো তুমি দেখবে যখন লম্বা স্কোর চলে এসছে, তো তখন আর সবার বের করার দরকার নেই। ধরো 12 দেখলে 17 বেরোলো, 17 পর 22 বেরোচ্ছে। মানে কি বলতো স্যার, এটাই অনেক কিছু ভুল আছে স্যার। এটা তো লিমিট যোগ হচ্ছে না, এটা তো স্কোরটাই যোগ হচ্ছে। লিমিট হলে 14.5 হতো না। হ্যাঁ, মানে ওইটা এখানে করা হয়নি। হ্যাঁ, ওটা আমি বললাম, মানে ওটা করতে হবে, ওটা করলেও এরকমই বেরোবে, সেটা কিছু নেই, এটাই আছে। ঠিক আছে, তুমি ওটাকে 9.5 করে দাও আর 14.54 করে দাও, একই হবে, একই আসবে। ঠিক আছে, কিন্তু মানে ওটা করতে হয়, ওটা করলে নিখুঁত হয় বিষয়টা, ওটা করতে হয়। হ্যাঁ, একই থাকবে সবগুলো। সব একই থাকবে, কিন্তু ওটা নিখুঁত হয়। ঠিক আছে, ভুল হওয়ার চান্স কমে যায় ওখানে।
তোমরা যখন করবে ওই লিমিটটা বের করে নেবে, মানে ধরো 9.5 থেকে 14.5 এইটা করবে, কারণ এটা মানে নিখুঁত হয় সেটা, ঠিক আছে, এরকম ভাবে হবে। তো এখানে দেখো এই যে প্রসার এর রেঞ্জটা কত, রেঞ্জ হচ্ছে কত, আই রেঞ্জ হচ্ছে 5, আর এক্স আই 12, 17, 22। ওটা স্যার ক্লাস ইন্টারভ্যাল বলে, রেঞ্জ বলে না স্যার এটা। হ্যাঁ সরি, হ্যাঁ ক্লাস ইন্টারভ্যাল মানে শ্রেণী প্রসার ওই রেঞ্জ হিসেবে। হ্যাঁ হ্যাঁ, তো বেসিক্যালি মানে রেঞ্জ এটাকেই বলে, এটা ক্লাসের মধ্যে রেঞ্জ বলছে বলে এটা শ্রেণী প্রসার বলে। মানে রেঞ্জও এরকম, রেঞ্জের নিয়ম হচ্ছে এটাই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তার মধ্যে যেটা থাকবে যে স্কোর, মানে আপার স্কোর লোয়ার স্কোর আর কি, এইটা ক্লাসের মধ্যে ধরা হচ্ছে বলে ক্লাস রেঞ্জ বলা হয়, ঠিক আছে। তো এইবারে আমরা এটা আই বা শ্রেণী প্রসার হচ্ছে আমরা কি বলছি 5, আই কে বলছি 5, ঠিক আছে। এইখানে যদি দেখো 12, 17, 22, দেখো 5 করে আছে, তোমাকে আর বের করতে হবে না, বা 27, 32, 37, 5 করে অ্যাড করে লিখে দেবে, তাহলে দেখবে তোমার হয়ে গেছে, এই মধ্যমান বেরিয়ে গেছে, মানে মধ্যবিন্দু বেরিয়ে গেছে এক্স আই। তো এরপরে যে দ্বিতীয় নম্বর কাজ, আমার তাহলে স্কোর পেলাম, ফ্রিকোয়েন্সি পেলাম, আমার মধ্যম মান পেলাম, তিনটে আমার কাজ কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমার সূত্র কি, আমার সূত্র হচ্ছে সামেশন এফ এক্স আই। তাহলে আমি এফ পেয়েছি, এক্স আই পেয়েছি, কিন্তু এফ এক্স আই পাই, একসঙ্গে করতে হবে। এফ এক্স আই মানে কি, এফ এক্স আই মানে হচ্ছে এই মধ্যবিন্দু গুণিতক এই ফ্রিকোয়েন্সি। এখানে ভুল আছে, এখানে একটু ভুল আছে, ঠিক আছে, ভুল আছে, তাহলে পুরো ক্যালকুলেশনটা স্যার ভুল আছে এটা। হ্যাঁ আমি দেখেছি, মানে এগুলো না, মানে সত্যি কথা বলতে যতগুলো বই বাংলার আমি দেখেছি সবগুলোরই ক্যালকুলেশন করেছি, তোমাদের যেগুলো নাম বললাম সেগুলোর সবই ক্যালকুলেশন গুলো ভুল আছে, একমাত্র সুশীল রায় এর থেকে স্যার এস কে মঙ্গলেরটা অনেক ভালো। হ্যাঁ, ইংলিশ তো ভালোই, আসলে মানে স্ট্যাটিস্টিক্স তো তোমাদের বোঝানোর জন্য আমি ইংলিশটা ফলো করি, ঠিক আছে। ইংলিশ তো অবশ্যই, যেটাও ইংলিশেও কিছু ভুল আছে, কিন্তু মানে ইংলিশটা যদি তোমরা করতে পারো সেটা অবশ্যই ভালো, ঠিক আছে। স্যার বলছিলাম, আমি যে কথাটা বললাম স্যার ওটা একটু দেখুন স্যার, তাহলে সবার খুব হেল্প হয় স্যার। কোনটা বলো তো? ওই স্যার আপনি আমাদের জন্য একটা নতুন গ্রুপ করে দিন স্যার, যার প্রশ্নের সমস্যা হবে সে ওই গ্রুপে সেন্ড করবে এবং সবাই মিলে তার সমাধান করা হবে, তাতে করে কি অনেক নতুন অজানা প্রশ্ন সম্পর্কে জানাও যাবে। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপ করে দিচ্ছি, আমাদের আছে অলরেডি, ঠিক আছে, এগুলো আমাদের থাকে, মানে নেটের ক্ষেত্রে হয় ওরা। আর স্যার ওই গ্রুপে আপনিও জয়েন থাকবেন, আপনিও আমাদেরকে অনেক অ্যানসার বলে হেল্প করে দেবেন স্যার। পারবে না সেটা করে দেবে, বলে দেবে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা কিছু। হ্যাঁ ঠিক আছে, আমি টেলিগ্রাম গ্রুপ করে স্যার, তাহলে খুব ভালো হয় স্যার ওটা করলে। ঠিক আছে, এটা আমি আজকে বলে দিচ্ছি, কালকের মধ্যে হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। স্যার এই ক্লাসটা কি ওই অ্যাপে থাকবে তো? হ্যাঁ অ্যাপে থাকবে ক্লাসটা। হ্যাঁ মানে আজকের ক্লাসটা পুরো স্যার আমার কাছে জিরো, মানে কিচ্ছু বুঝতে পারিনি, কোনো পিপিটি নেই, আর একদম পুরো সাউন্ড একদম আউট। মানে আমি টোটাল কাজ বন্ধ করে 6:30 থেকে একদম বসে আছি নিট এই ক্লাসটা করবো বলে বহুদিন প্রতীক্ষা, কিন্তু আজকেই পুরো একদম ফ্লপ হয়ে গেল আমার। ফোনের নেটে কানেক্ট করতে স্যার এখনো পর্যন্ত পুরো ব্ল্যাঙ্ক স্ক্রিন নিয়ে বসে আছি, কি প্রবলেম হয়েছে আজকে? আমারও ব্ল্যাঙ্ক ফোনের নেটে কি একবার কানেক্ট করে দেখলে? সুমন স্যারের ওখানে মনে হচ্ছে প্রচন্ড মানে ওয়েদার খারাপ আছে না? হতে পারে স্যার, কিন্তু আমি ওই টোটাল নিজের ফোন থেকেও দেখেছি, আরেকজনের হটস্পট থেকেও দেখেছি, ওয়েদার তো স্যার খুব খারাপ নেই। তাহলে একটা কিছু ইস্যু হচ্ছে, বুঝলি তো, মানে ওই কিছু রিজন আবার চলে এসেছে আবার একটা স্যার কিছু ডাউনলোড চাপালাম, প্রবলেম হচ্ছে। তাহলে কিছু একটা হচ্ছে, কিছু সমস্যা। স্যার জিও ফাইবারে আজকে প্রবলেম দিচ্ছে স্যার, আমারও তো জিও ফাইবার, আমাদের এদিকে তো ওয়েদার এতটা খারাপ নেই, হচ্ছে মনে হয়। না ইস্যু একটা হচ্ছে, কারণ আমার দিক থেকে প্রবলেম থাকলে আমি চেষ্টা করতাম, কিন্তু আমার দিক থেকে নেই, আমার যদি জিও ফাইবার নয়, আমার আলাদা, ওই জন্য হয়তো আমার ইস্যু হচ্ছে না। তো যাই হোক, তো স্যামসাং মানে এফ এক্স আই, তো এইখানে দেখো, এইখানে আমার 12 সঙ্গে 1 গুণ হবে, এখানে কত হবে দেখো, এখানে 12 একে 12, ঠিক আছে, 12, এবং এই 17 সঙ্গে 2 গুণ হবে, 17 2 34, 22 সঙ্গে 3 66, ঠিক আছে। এইভাবে আমাদের এই এক্স আই এর সঙ্গে গুণ করতে হবে, প্রতিটা এই ফ্রিকোয়েন্সির সঙ্গে আমাদের মিড পয়েন্ট বা মধ্যবিন্দুর গুণ করে আমাদের এফ এক্স আই বের করতে হবে। তাহলে আমাদের এফ এক্স আই গুলো বেরোলো। এইবারে এফ এক্স আই কে, এই যে এফ এক্স আই গুলো বেরোচ্ছে, এই এফ এক্স আই গুলো বেরিয়েছে, এই এফ এক্স আই গুলোকে কি করতে হবে, স্যামেশন যোগ করে দিতে হবে। হ্যাঁ, সমগ্র এই 12 34 66 216
এগুলোকে সবগুলোকে যোগ করে আমাদের একটা মান বেরোবে, যে যেহেতু এই যোগটা ভুল আছে কারণ এখানে 24 হয়ে আছে, তো এটা ভুলই আছে, ঠিক আছে। 1295 হবে স্যার। আচ্ছা 1295 হচ্ছে, তাহলে 1295 ডিভাইডেড বাই 40। তাহলে এই 1295-কে ডিভাইডেড বাই 40 দিয়ে মানে ভাগ করলে যেটা বেরোয়, কত মতো বেরোবে এটা, যদি ভাগ করো 400 800 40 আর 400 স্যার 32.37। হ্যাঁ একদম 31-32 বেরোবে, ঠিক আছে। তো এই হ্যাঁ 32.37 এরকমই হয়, ঠিক আছে। তো এইরকম একটা বেরোবে। তো এইটা হচ্ছে আমার এখানে কি, এটা হচ্ছে কোন ডেটার ক্ষেত্রে মিনটা বেরোলো, এটা হচ্ছে গ্রুপ ডেটার ক্ষেত্রে। আর এই যে মেথডটা করলাম এটাকে কি বলা হচ্ছে, এই যে মেথডটা বা এই যে সূত্রটা অ্যাপ্লাই করে করলাম এইটাকে বলা হচ্ছে লং মেথড, ঠিক আছে, এটাকে বলা হয় লং মেথড। এরপর একটা শর্ট মেথড আছে বা অ্যাজিউম মেইন মেথড আছে, যেখানে আমরা মিনটাকে আগে থেকে কি করি, কল্পনা করি, যে একটা মানকে আমরা মিন হিসেবে ধরে নিই, মাঝামাঝি একটা মানকে আমরা মিন হিসেবে আগে থেকে ধরে নিই। তো এইটাকে ওই জন্য বলা হয় অ্যাজিউম মিন বা কল্পিত মিন, মানে কল্পনা করে নিই, এটা সংক্ষিপ্ত মেথড আর কি। তো তার ফর্মুলা হচ্ছে সামেশন এম মানে অ্যাজিউম মিন প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু আই। আই মানে বুঝতে পেরেছ, আই মানে কি প্রসার, এন মানে হচ্ছে মোট স্কোর সংখ্যা, ফ্রিকোয়েন্সি, কিন্তু ডি মানেটা ডি মানে হচ্ছে মধ্যবিন্দু থেকে শ্রেণী পার্থক্য বা বিচ্যুতি, যাকে বলছি বিচ্যুতি। এই বিচ্যুতিটা সম্পর্কে আমরা আলোচনা, বা বিচ্যুতি যাকে আমরা ডি মানে ডেভিয়েশন, বিচ্যুতি, হ্যাঁ ডেভিয়েশন। এইটা কি, এই ডেভিয়েশন বিচ্যুতি মানে প্রতিটি ঘরের মধ্যবিন্দু থেকে কল্পিত, মানে বিচ্যুতি কিভাবে বের করা হয় বলো তো, আলোচনা করছি, বিচ্যুতি বের করার নিয়মটা আগে আলোচনা করছি। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের সবই জানা আছে, ফ্রিকোয়েন্সি, যোগফল, হ্যাঁ আই এন সবই জানা আছে, কিন্তু আমরা এই ডিটা লাগবে, ডি কল্পিত গড় থেকে মানে শ্রেণীর মধ্যম মানের পার্থক্য, বা যাকে আমরা ডি বা ডেভিয়েশন বা বিচ্যুতি বলছি, এই বিচ্যুতিটা। তো বিচ্যুতি বের করার নিয়ম হচ্ছে প্রতিটি ঘরের মধ্যবিন্দু ও কল্পিত ঘরের থেকে কল্পিত ঘরের মধ্যবিন্দু বিয়োগ করে শ্রেণী প্রসার দিয়ে ভাগ করতে হবে। বিষয়টা কি বলে দিচ্ছি জাস্ট দেখো, এইখানে একটা স্কোর দেওয়া আছে, এখানে একটা স্কোর দেওয়া আছে, এই স্কোর গুলো আছে, এর মিড পয়েন্ট বের করা আছে। মিড পয়েন্ট বের করার কিরকম, এই দেখো 12, 17, 22, 27 এগুলো হচ্ছে মিড পয়েন্ট বের করছে। তো কল্পিত মিন কি করে, এই মিড পয়েন্ট বের করার পর অ্যাজিউম মিন বের করতে হলে আমাদের এএম বের করতে হবে, মানে অ্যাজিউম মিন কি করা হয় বলতো, মাঝখানে একটা জায়গাকে ধরো, মাঝখানে রেখে ধরো এখানে কটা রো আছে, 1 2 3 সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যেখানে সেটা হলো ধরা 7 8 9, ঠিক আছে 9 থেকে মানে 9 মানে এর মাঝামাঝি দেখো, এই 4টে বাদ চলে 5 নম্বরটা হচ্ছে একদম মাঝামাঝি। তো এইরকম ভাবে কিন্তু মানে ওর মাঝামাঝি যে জায়গাটা আছে, মাঝামাঝি 32 আছে, তাহলে 32টাকে আমরা অ্যাজিউম মিন হিসেবে কল্পনা করছি, ঠিক আছে, অ্যাজিউম মিন হিসেবে কল্পনা। হ্যাঁ বলছি যেই শ্রেণী প্রসারের মধ্যে সবচেয়ে বেশি স্কোর থাকে সেটাকে তো অ্যাজিউম মিন ধরে নেওয়া হয়। না না না, তাহলে তো এই 47 52 এখানে বেশি কোষা। স্যার আমি একটা কথা বলবো, হ্যাঁ হ্যাঁ স্যার আমি ফ্রিকোয়েন্সিটা, হ্যাঁ হ্যাঁ স্যার এই অ্যাজিউম মিনটা স্যার ক্যালকুলেট যেটা এন বেরোচ্ছে না, n/2 করলে যে ভ্যালুটা আসবে, যে মানে কম থেকে যেখানে আসছে, মানে এখানে তো আমাদের শ্রেণী স্কোর 10 থেকে শুরু হয়েছে আর আপার লিমিট আছে 52 হতো, 54 হতো, ভুল করে এটা 59 করা আছে। তো কম হচ্ছে তাহলে 10, মানে আমি যদি এখানে n/2 করি, n/2 মানে হচ্ছে 20। এই যে ফ্রিকোয়েন্সি গুলো আছে, ফ্রিকোয়েন্সি গুলোকে একদম লোয়ার লিমিট থেকে কাউন্ট করতে হবে, যেখানে 20টা মানে ওই n/2 এর ভ্যালুটা এসে পড়বে, সেটা হচ্ছে অ্যাজিউম মিনের বক্স। মানে আপনি এখানে ক্যালকুলেট করুন, 1 আর 2 3 3 6 6 8 14 14 আর 12, 14 আর 12 হচ্ছে আপনার 26। তার মানে এই ঘরটার মধ্যে 20টা আছে, অর্থাৎ এই বক্সটা হচ্ছে অ্যাজিউম মিনের বক্স। হ্যাঁ বেশ হতে পারে। এটা এই দেখো এগুলোর নিয়ম আছে, মানে জানো তো স্ট্যাটিস্টিক্স এর অনেক নিয়ম আছে। তুমি হচ্ছে তুমি এখানে 4টে বাদ দিয়ে দাও, এখানে 4টে বাদ দিয়ে দাও, এইখানটায় ধরো, এটা ভাবে বের করতে পারো। তুমি একটা ফর্মুলা বললে 20 এর মধ্যে আসছে, সেভাবে হতে পারে।
এবারে আরেকজন বললো যে যেটাতে সংখ্যা বেশি থাকবে, যেটাতে সংখ্যা কখন বেশি থাকবে বলতো, দেখো এখানে অড নাম্বার আছে, মানে এখানে 9টা বক্স আছে। যদি 10টা বক্স থাকতো, 9টা বক্স বলে তুমি 5 নম্বর বক্সটাকে সিলেক্ট করতে পারছো। যদি 10টা বক্স থাকতো তাহলে সেক্ষেত্রে যার মানটা বেশি সেই মানটা ধরতে হতো। এবং আরেকটা নিয়ম আছে, মানে স্ট্যাটিস্টিক্সের যে নিয়ম, যে অ্যাজিউম মিন না, তুমি যে কোনো জায়গা থেকে ধরে তুমি অ্যাজিউম মিন বের করতে পারো। তুমি চাইলে এখানে 22কে অ্যাজিউম মিন ধরেও বের করতে পারো, তুমি চাইলে 47টাকে অ্যাজিউম মিন ধরেও বের করতে পারো, কারণ এর একটা বিষয় আছে, সেটা আমি যাচ্ছি না এগুলো। স্যার এইটা তো অ্যাজিউম মিন না। হ্যাঁ, না এই যে নাম তার অ্যাজিউম মিন, যেমন যেখানে কল্পিত মধ্যমান স্যার, যেখানে শুধু ধরতে পারি আমি। হ্যাঁ, কল্পনা করছি, মিন হিসেবে আমি ওকে কল্পনা করে নিচ্ছি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, যেখানে